গুড আফটারনুন। আজ আমরা কম্পোনেন্ট মোশন দেখব। এরপরে মোশন অফ এ প্রজেক্টাইল, যেটাকে আমরা ট্রাজেক্টরি বলি, সেটাও দেখব। তো প্রথমে আমি কম্পোনেন্ট মোশন নিয়ে একটু আলোচনা করতে চাই। কম্পোনেন্ট মোশন বলতে আমরা এর আগের ক্লাস পর্যন্ত রেক্টিলিনিয়ার মোশন এবং কার্ভিলিনিয়ার মোশন আলোচনা করেছি। রেক্টিলিনিয়ার মোশন যেটা আসলে একটা লিনিয়ার পাথে চলতে থাকে, আর অ্যাঙ্গুলার মোশন আলোচনা করেছি যেখানে একটা বডি সার্কুলার একটা পাথে মুভ করতেছিল। লাস্ট ক্লাসে আমি একটু যে কার্ভিলিনিয়ার মোশন সম্পর্কে আলোচনা করেছি। তো ওই ওই মোশনেরই আসলে দুইটা কম্পোনেন্ট থাকে। দুইটা না, আমি একাধিক কম্পোনেন্ট আসলে ভাগ করতে পারি। যেহেতু ভেলোসিটি, অ্যাক্সিলারেশন এগুলো ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এদেরকে যে কোনো ডিরেকশনে আসলে কম্পোনেন্টে ভাগ করে নেওয়া যায়। আমি আমি এখানে একটু পড়বো, তাহলে ক্লিয়ার হবে যে কম্পোনেন্ট, কোন একটা মোশনের কম্পোনেন্ট ভাগ করব কিভাবে। মানে একটা কার্ভ পাথে যদি কোনো একটা বডি মুভ করে, তাহলে এটার বিভিন্ন কম্পোনেন্ট আমরা ভাগ করতে পারি। আমরা সাধারণত দুইটা রেক্টেঙ্গুলার কম্পোনেন্টে ইন্টারেস্টেড, একটা হচ্ছে এক্স ডিরেকশন আর একটা হচ্ছে ওয়াই ডিরেকশনে। কার্টেসিয়ান কোঅর্ডিনেটে এই দুইটা ডিরেকশন আসলে মোশনের কম্পোনেন্ট কি হয় সেটাতেই আমরা বেশি ইন্টারেস্টেড। বাট দেখো এখানে এই টেক্সটেও সেই কথাগুলোই চলে আসছে। Since displacement, velocity, and acceleration are vector quantities, they may be resolved into any convenient components. যে কোনো ডিরেকশন আমি আসলে তাদের কম্পোনেন্ট করতে পারি। তোমরা জানো ফোর্স সিস্টেম থেকে, যে স্ট্যাটিক্স এর পার্টে, যে যে কোনো একটা ফোর্সকে বিভিন্ন কম্পোনেন্টে ভাগ করে ফেলা যায় যে কোনো অ্যাঙ্গেলে। আমরা সব সাধারণত মানে যেটাতে অভ্যস্ত, কার্টেসিয়ান কোঅর্ডিনেটে যে এক্স অ্যাক্সিস এর উপরে পারপেন্ডিকুলার যে ওয়াই অ্যাক্সিস, এই দুইটা কম্পোনেন্ট আসলে ভাগ করি আমাদের জন্য ফোর্স অ্যানালাইসিস, তাহলে সহজ হয়। বাট আমি কোনো একটা ফোর্সকে, ফর এক্সাম্পল এখানে আমার যদি একটা ফোর্স থাকে, এই ফোর্সটাকে আসলে দেখো, এই পি ফোর্সটাকে আমি এই যে এরকম কম্পোনেন্টে ভাগ করে ফেলতে পারি যে কোনো অ্যাঙ্গেলে। ঠিক আছে, আবার এই পারপেন্ডিকুলার দুইটা কম্পোনেন্টও ভাগ করতে পারি। এখানেও তাই বলা হচ্ছে, যেহেতু ফোর্সের মতো ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন এগুলো ভেক্টর কোয়ান্টিটি, তাদেরকে আমি বিভিন্ন কম্পোনেন্টে ভাগ করতে পারবো। The components AT and AN are examples of such convenient components. আমরা গত ক্লাসে যে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন এবং নরমাল অ্যাক্সিলারেশন, কার্ভিলিনিয়ার মোশন আলোচনা করেছি। তাহলে এই দুইটা আসলে দেখো, এটার যে টোটাল অ্যাক্সিলারেশন ছিল সেটা দুইটা কম্পোনেন্ট, এবং একটা কিন্তু অপরটার পারপেন্ডিকুলার ছিল। Frequently, rectangular components in certain x and y directions are desired. Thus, let ax represent the component of the acceleration, bx the component of velocity, and let x represent the component of the displacement, each in the x direction. ax, bx এবং x এগুলো হচ্ছে acceleration, velocity and displacement component in the x direction. Since the x-axis is a straight line, this component of the motion is necessarily rectilinear. So no matter what is happening at the actual point. তো আমরা আসলে কম্পোনেন্ট মোশন কেন করব? এটার উদ্দেশ্য হলো যে আমার একটা বডি, কোন একটা পয়েন্ট বা বডি যদি এরকম একটা কার্ভ পাথে মুভ করে, তাহলে এই কোন একটা পয়েন্টে, সেই পয়েন্টে এটার মোশনটা হচ্ছে ধরো এরকম কার্ভিলিনিয়ার। কিন্তু আমি তার যে হরিজন্টাল কম্পোনেন্ট এবং ভার্টিক্যাল কম্পোনেন্ট করব, সেই কম্পোনেন্টটা যেহেতু এক্স অ্যাক্সিস কে রিপ্রেজেন্ট করে, ওয়াই কম্পোনেন্টটা যেহেতু ওয়াই অ্যাক্সিস কে রিপ্রেজেন্ট করে, তারা কিন্তু আসলে লিনিয়ার। খেয়াল করে দেখো, তাহলে আমি জাস্ট কোন একটা মোশনকে যদি এরকম তার এক্স এবং ওয়াই কোঅর্ডিনেটে ভাগ করে ফেলতে পারি, তাহলে রেক্টিলিনিয়ার মোশনের যে ইকুয়েশন গুলো সেগুলো ইউজ করতে পারবো। এইটাই আসলে উদ্দেশ্য। আমি মোশনটাকে কম্পোনেন্টে ভাগ করে নিব, যাতে করে রেক্টিলিনিয়ার মোশনের যে ফর্মুলা, যে ইকুয়েশন গুলো আছে, সেইগুলো আমরা ইউজ করতে পারি। বাট অ্যাকচুয়ালি কিন্তু বডিটা দেখো যে বিভিন্ন পয়েন্টে একটা কার্ভ পাথ ফলো করতেছে, কিন্তু এটার প্রত্যেকটা পয়েন্টে আমি এরকম কম্পোনেন্ট করে ফেলবো, তাহলে সেক্ষেত্রে এটার রেক্টিলিনিয়ার মোশনের যে ফর্মুলা, ইকুয়েশন, সেগুলো আমরা ইউজ করতে পারবো। Hence, the equations for rectilinear motion apply. We have যে vx equal to, তাহলে x dot equal to dx over dt হবে। তার মানে এই ভেলোসিটির, এই ডিসপ্লেসমেন্টের এক্স কম্পোনেন্টের ডিফারেন্সিয়েশন উইথ টাইম হবে তার ভেলোসিটির এক্স কম্পোনেন্ট vx। কোন একটা ডিসপ্লেসমেন্টের, আবারও বলছি, কোন একটা ডিসপ্লেসমেন্টের এক্স কম্পোনেন্ট, দেখো যে dx নিস এক্স কম্পোনেন্ট যেটা, এটা যদি ডিসপ্লেসমেন্ট এখান থেকে এইটুকু হয়, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর তার দূরত্ব কত, সেইটাকে আমি আসলে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে এক্স কম্পোনেন্ট অফ ভেলোসিটি পাবো। অনুরূপভাবে ওই এক্স কম্পোনেন্ট অফ ভেলোসিটিকে যদি টাইমের রেসপেক্টে আবার ডিফারেন্সিয়েশন করি, এটা আসলে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার হবে। তাহলে আমি অ্যাক্সিলারেশন ইন দ্য এক্স ডিরেকশন পাবো। অনুরূপভাবে তাহলে দেখো যে এই দুইটা হলো বেসিক ইকুয়েশন। আর একটা থার্ড ইকুয়েশন ছিল যে ভি ডিভি ইকুয়াল টু এ টাইমস
ডিএস, সেটাও এখানে লেখা যায়। জাস্ট বি এক্স এক্স কম্পোনেন্ট নিব, ডিভি এর এক্স কম্পোনেন্ট আসবে, অ্যাক্সিলারেশনও তাহলে এক্স কম্পোনেন্ট আসবে, আর ডিসপ্লেসমেন্টেরও এক্স কম্পোনেন্ট আসবে। সেম ভাবে ওয়াই অ্যাক্সিস এর ওয়াই ডিরেকশনেও সিমিলারলি দ্য ইকুয়েশনস ফর দিস মোশন অফ ইন দ্য ওয়াই ডিরেকশন আর এই যে ভি ওয়াই ইকুয়াল টু তাহলে ডি ওয়াই বাই ডিটি, এ ওয়াই ইকুয়াল টু ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার, এখানে আসলে লিখতে ভুল করেছে, বা ডিভি ওয়াই বাই ডিটি, আর ভি ওয়াই ডিভি ওয়াই ইকুয়াল টু এ ওয়াই ডি ওয়াই, এগুলো লেখা যায়। এখন এটাকে ইন্টিগ্রেশন করে যে কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনের জন্য ইকুয়েশন, সেগুলো তাহলে এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে এবং ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে লেখা যাবে। আমরা এখানে একটু দেখি। এবং এই দুই তোমরা জানো যে ফোর্স স্ট্যাটিক্স থেকেই জানো যে দুইটা কম্পোনেন্ট যদি আমরা এরকম ভাগ করি, যেটা হলো ধরো এফ এক্স কম্পোনেন্ট আর এটা হচ্ছে এফ ওয়াই কম্পোনেন্ট, তাহলে এর একটা রেজাল্টেন্ট আমরা এরকম সার্টেন অ্যাঙ্গেলে আর পাবো। যে আরটা হয় হচ্ছে এই যে এই দুইটার স্কোয়ারের রুটের সমান, তাহলে বি ইকুয়াল টু হবে বি এক্স প্লাস বি এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার তার স্কোয়ার রুট। আর এই যে যে অ্যাঙ্গেলটা এটা থিটা, এই থিটাটা যদি এক্স 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 এর সাথে যেটা আছে আর কি, মানে এক্স কম্পোনেন্ট যেটা, তার সাথে যদি তুমি এই থিটা অ্যাঙ্গেল মেজার করো, তাহলে ট্যান ইনভার্স এই যে এটা হচ্ছে তোমার এফ ওয়াই, বেসিক্যালি ট্যান ইনভার্স ট্যান থিটা ইকুয়াল টু হবে এফ ওয়াই ডিভাইডেড বাই এফ এক্স, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, অ্যাঙ্গেলের বিপরীতটা হচ্ছে লম্ব হয়। তাহলে দেখো এই যে এই থিটাটা আমি কার সাথে নিব, নিশ্চয়ই বি এক্স এর সাথে নিব। বি এক্স এর সাথে যদি নিই তাহলে থিটা অ্যাঙ্গেল হবে হচ্ছে ট্যান ইনভার্স বি ওয়াই বাই বি এক্স। এখানে যে দেখো দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য রেজাল্টেন্ট ভেক্টর বি এন্ড দ্য ভেক্টর বি এক্স ইজ tan ইনভার্স bx ডিভাইডেড বাই vy। তাহলে এক্স এক্স কম্পোনেন্ট যেটা, সেটার সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে তোমার রেজাল্ট্যান্টটা কাজ করছে, সেটাও পাওয়া যাবে এই tan ইনভার্স vy বাই vx করে, বা tan ইনভার্স y বাই x করে। তো তাহলে আর যদি অ্যাক্সিলারেশন মেজার করি, আমি এখানে তো ভেলোসিটি বললাম, অ্যাক্সিলারেশনও ঠিক একইভাবে এক্স কম্পোনেন্ট এবং ওয়াই কম্পোনেন্টের স্কোয়ারের সামেশন নিয়ে তার স্কোয়ার রুট করলে আমি অ্যাক্সিলারেশনের টোটাল টোটাল অ্যাক্সিলারেশন বা রেজাল্টেন্ট অ্যাক্সিলারেশনটা পাবো। অনুরূপভাবে অ্যাক্সিলারেশনের অ্যাঙ্গেলটা এই যে এক্স এর সাথে যে অ্যাঙ্গেল, এ এক্স এর সাথে যে অ্যাঙ্গেল থিটা, সেটা আমি পাবো tan ইনভার্স এ ওয়াই বাই এক্স করে। ঠিক আছে, আমরা এখন একটা সিম্পল এক্সাম্পল দেখি আর কি। এই 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 ইকুয়েশন গুলো আসলে আম, এখানে আসলে আমরা একটু পরে ডিরাইভও করে দেখব যে কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনের জন্য এগুলা কি হবে। ঠিক আছে, আমরা একটু ডিরাইভ করে দেখব। তো আমি কয়েকটা এক্সাম্পল দেখাতে চাই এই ফর্মুলা গুলা ইউজ করে, আরো কিছু ফর্মুলা আসলে আসবে। এই যে এইটাই যদি এখন এই যে যে 6টা ইকুয়েশন মোট দেখলাম, একটা কমন, 1 2 3, এগুলাকে ইন্টিগ্রেট করি যদি কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনের জন্য, তাহলে আমরা কিন্তু ইকুয়েশন পাবো। অনুরূপভাবে ওয়াই অ্যাক্সিসে যে 3টে ইকুয়েশন আছে, তাদেরকে যদি ইন্টিগ্রেট করি, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা কিন্তু ইকুয়েশন পাবো। আমি তোমাদের একটু দেখিয়ে দিই এখানে যে ইকুয়েশন গুলো পাবো, আমি ওখানে এক্সাম্পলে পরে যাচ্ছি, বাট অলরেডি এখানে যে ডিরাইভ করে এখানে ইকুয়েশন গুলো লেখা আছে। দেখো বি ইকুয়াল টু যে ভি নট এ সিটি, প্রথম ইকুয়েশন থেকে এটা পাই আমরা ইন্টিগ্রেশন করলে, কিন্তু এটার এসি অ্যাক্সিলারেশন কম্পোনেন্ট প্রজেক্টাইলের জন্য আসলে দেখবা যে এটার হরাইজন্টাল অ্যাক্সিলারেশনটা 0 হয়ে গেলে তখন এরকম ইকুয়েশন আসবে। মানে আমি আসলে এখানে এক্স ডিরেকশন এবং ওয়াই ডিরেকশন এরকম তিনটা মোট 6টা ইকুয়েশন পাবো। এখানে সেই 3টা এখানে দেখানো, আর এই যে নিচে ওয়াই ডিরেকশনে 3টা দেখানো। তো প্রজেক্টাইলের জন্য ইকুয়েশন গুলা কিভাবে হবে আমরা সেটা ডিরাইভ করে এই ইকুয়েশন গুলা যে আসবে আমি দেখাচ্ছি আর কি একটু পরে। আমরা সিকোয়েন্সিয়ালি আসি, প্রথমে এই এক্সাম্পলটা দেখি। হ্যাঁ, এই এক্সাম্পলটা, এ বডি এম কনসিডার্ড অ্যাজ এ পার্টিকেল, আমরা একটা বডি আছে বাট সেটাকে একটা পার্টিকেল মনে করব। মানে সমস্ত মাসটা, এটার ভলিউম নাই ধরবো আর কি, সাইজ নাই, 0, পার্টিকেল যেহেতু তাহলে এটা সাইজ 0, কিন্তু এটার মাস আছে। মুভস ফ্রম রেস্ট ডাউন এ স্মুথ ইনক্লাইন্ড প্লেন অ্যাজ শোন ইন ফিগার 454। আমি এই ফিগারটা একটু দূরে আছে, এই শীটেই আছে, বাট এখানে আমি আলাদা ফাইল ওপেন করে রেখেছি, এখান থেকে দেখো। Oops, এই যে এটা ফিগার 454। তো এখানে দেখো এই যে এই এ পয়েন্ট থেকে বডি এমটা, এই এম বডিটা এ পয়েন্ট থেকে আসলে এরকম ইনক্লাইন্ড একটা সারফেসে মুভ করে বি পয়েন্ট পর্যন্ত আসবে। তো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে দেখো এখানে আমি যে নর্মাল কম্পোনেন্ট আনতে পারি, তার এই অ্যাঙ্গেলটাও কিন্তু থিটা হয়, তাহলে তার বিপরীত কোণ এটাও ওই যে থিটা হবে আর কি। ঠিক আছে, তাহলে এইটার যে ওয়েট, আসলে এই যে ওয়েটটা বা জিটা যেটা নিচের দিকে কাজ করছে, সেটা দুইটা কম্পোনেন্ট আমরা ভাগ করতে পারি, যে প্লেন বরাবর এটা মুভ করছে সেটা,
আর এই ভার্টিক্যাল ডিরেকশনে একটা কম্পোনেন্ট কাজ করবে, যেটা আসলে যে নর্মাল ফোর্স এন আকারে কাজ করবে। তো এটার ভার্টিক্যাল কম্পোনেন্ট এই যে এইটা হচ্ছে আসলে এই বেসিক্যালি এইটা। তাহলে দেখো এটা এই অতিভুজ এটা লম্ব কম্পোনেন্ট হয় হচ্ছে জি সাইন থিটা। আমার বিশ্বাস ফোর্স স্ট্যাটিক্সে ফোর্স অ্যানালাইসিস থেকে তোমরা এটা জানো। আর এই নর্মাল কম্পোনেন্ট যেটা হবে এটা হবে তাহলে যে কস থিটা, তাই না? এটা হবে এই যে নর্মাল কম্পোনেন্ট যেটা, সেটা হবে জি কস থিটা আর কি। তো এই এখান থেকে যে এইখানে আসবে সেটা আসবে কার জন্য আসলে? এই যে জি এর যে এই ইনক্লাইন্ড প্লেনে জি এর যে কম্পোনেন্ট আছে সেই কম্পোনেন্টের জন্যই কিন্তু বডিটা এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসবে। আর এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসার ডিস্টেন্স কত? এল। তো এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসলে দেখো ইনক্লাইন্ড ডিস্টেন্স এল অতিক্রম করে, কিন্তু হরাইজন্টাল ডিস্টেন্স কতটুকু অতিক্রম করছে? এই যে এতটুকু। আর ভার্টিক্যাল ডিস্টেন্স কতটুকু অতিক্রম করছে? এই হরাইজন্টাল ডিস্টেন্সটা, এটাকে ধরো আর বললাম। কিন্তু এ পয়েন্ট থেকে বি পয়েন্ট আসলে ভার্টিক্যাল ডিস্টেন্স অতিক্রম করেছে কতটুকু? সেটা হচ্ছে ধরলাম এই যে এইচ। ঠিক আছে? তো এই বি পয়েন্টে গিয়ে তার ভেলোসিটি কত হবে সেটা আমরা বের করব। এখানে তো ফ্রি ফল হওয়ার সুযোগ নাই, কারণ এটা ইনক্লাইন্ড সারফেসে যাবে। বাট আমরা দেখবো যে আসলে এই এ পয়েন্ট থেকে বি পয়েন্ট আসতে যে ভেলোসিটি, সেটা সমান ভেলোসিটি আসলে যদি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে ঠিক ভার্টিক্যালি ফ্রি ফল হতো, মানে একটা বস্তুকে আমি রেস্ট অবস্থা থেকে ছেড়ে দিতাম, নিচের দিকে সোজা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড পড়ে যেত, তার ইকুয়াল ভেলোসিটি হবে। কিন্তু ভেলোসিটি ডিরেকশনটা হবে ডিফারেন্ট। যেমন এই বি পয়েন্টে এই ইনক্লাইন্ড সারফেসের প্যারালাল ডিরেকশন আসলে ভেলোসিটি ডিরেকশন হবে, কিন্তু ফ্রি ফল হলে তো সেই ভেলোসিটি ডিরেকশন হতো কি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। তো এইটারই জাস্ট মানে এক্সাম্পলটা কি বলছে দেখো। তো এই বডিটা এ পয়েন্ট থেকে বি পয়েন্টে মুভ করছে, ইফ ইট মুভস solely আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ এ গ্র্যাভিটি and the normal reaction on the plane, what is its speed after it has moved from A to B? এ থেকে বি তে যখন মুভ করেছে, তার মানে যে ভার্টিক্যালি এইচ ডিসটেন্স অতিক্রম করেছে অথবা ইনক্লাইন্ড সারফেসে এল ডিসটেন্স অতিক্রম করেছে জি এর রেসপেক্টে, শুধুমাত্র জি এর আন্ডারে আর কি, এক্সটার্নাল কোনো ফোর্স এখানে অ্যাপ্লাই করা হয় নাই। তাহলে বি পয়েন্টে যখন সে হিট করবে আর কি, তখন তার স্পিড কত সেটা বের করতে বলছে। তো তাহলে আমরা কি করতে পারি? আমার এই যে বেসিক ইকুয়েশন গুলো আছে সেইগুলা ইউজ করতে হবে। তো আমি আসলে দেখো এই এই ফিগার থেকে যদি দেখি যে আমার এখানে ভেলোসিটি চাই, ইনিশিয়ালি রেস্ট কন্ডিশন থেকে আছে, এই ডিসটেন্স যেটা অতিক্রম করেছে এল, সেটা আমার জানা। আর এখানে আসলে যে যে এই ডিরেকশনে যার যার এগেনস্টে যে অ্যাক্সিলারেশন, এই যে জি সাইন থিটা আর কি, যে অ্যাক্সিলারেশন এটা মুভ করবে সেটাও আমি জানি। তাহলে ডিসটেন্স জানা আছে, অ্যাক্সিলারেশন জানা আছে, আমি ভেলোসিটি বের করতে চাই। অ্যাক্সিলারেশন, ডিসটেন্স আর ভেলোসিটি, এদের মধ্যে আসলে রিলেশন কোনটা সেটাই আমি ইউজ করব। তো অ্যাক্সিলারেশন, ভেলোসিটি আর হচ্ছে ডিসটেন্স, দেখো তো এই যে অ্যাক্সিলারেশন, ভেলোসিটি আর হচ্ছে ডিসটেন্স, এই যে ইকুয়েশনটা কি হয় কিনা, মানে ওয়াই ডিরেকশনে বা এক্স ডিরেকশনে যেটাই হোক, আমরা তো এখানে ইনক্লাইন্ড সারফেস আছে, তাহলে ওই ইনক্লাইন্ড প্লেনে নিব। তাহলে এইখান থেকে আমাকে ইকুয়েশন চুজ করতে হবে। দেখো সেটাই নেওয়া হচ্ছে, এই যে ভেলোসিটি ওই ইনক্লাইন্ড সারফেসটাকে মনে করা হচ্ছে এই যে এক্স 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 অ্যাক্সিস আর কি। তাহলে তার জন্য ইন্টিগ্রেট করব এখন। তো রেস্ট কন্ডিশন থেকে যাত্রা শুরু করলে দেখো এখানে ইন্টিগ্রেশন করব হচ্ছে ভি এর রেসপেক্টে। তো শুরু রেস্ট কন্ডিশন থেকে যাত্রা শুরু করলে এটার ইনিশিয়াল ভেলোসিটি জিরো, যখন এই যে ডিসটেন্সটা জিরো এ পয়েন্টে যখন ছিল। আর যখন বি পয়েন্টে গেল তখন হরাইজন্টালি মানে ওই প্লেনে আসলে কতটুকু ডিসটেন্স অতিক্রম করলো সে? এল। কিন্তু এই যে এই ফিগারটাতে দেখো এল ডিসটেন্স অতিক্রম করছে এ থেকে বি তে যেতে। তাহলে এল ডিস্টেন্স অতিক্রম করলে তার ভেলোসিটি এই যে বি পয়েন্টে গিয়ে যেটা হবে সেটাকে আমরা ধরলাম হচ্ছে ভিবি বা ভি এক্স আর কি। তো এটাই হলো আপার লিমিট আমার। আর আমি ইন্টিগ্রেশন করব এই যে এ এক্স, যেটা এটা আসলে কত, এই যে জি সাইন থিটা পেয়েছি, কিন্তু ওই একই ডিরেকশনে কাজ করছে, এই জন্য জি সাইন থিটা এটা পজিটিভ। তো তুমি এটাকে ইন্টিগ্রেট করলে যে ভি এক্স স্কোয়ার বাই 2 হবে। আর জি সাইন থিটা এটা তো কনস্ট্যান্ট, এল কে এক্স কে এক্স ইন্টিগ্রেশন করলে এক্স হবে, লিমিট বসালে এল হবে এখানে। তো এখানে আমি এই ফিগারে দেখো আবার সাইন থিটা ইকুয়াল টু কি লেখা যায়? সাইন থিটা ইকুয়াল টু কি লেখা যায় এখানে? এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে দেখো এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ, সেই সমকোণী ত্রিভুজের এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ যার এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এইচ হচ্ছে লম্ব আর অতিভুজ হচ্ছে এল। তাহলে সাইন থিটা ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই অতিভুজ এইচ বাই এল। তাহলে সাইন থিটা ইকুয়াল টু কি লেখা যাবে? এইচ বাই এল লেখা যায়। এই ইকুয়েশনে আমি এই যে সাইন থিটা ইকুয়াল টু যদি এখানে এটা না লিখে এইচ বাই এল লিখি, তাহলে দেখো এই এল এল কেটে যায়, আলটিমেটলি থাকে জি এইচ। তাহলে এই বাম পাশে 2 নিচে থেকে গুণ হয়ে ডান পাশে চলে আসলে 2 জি এইচ। তাহলে বি এক্স স্কোয়ার ইকুয়াল টু 2 জি এইচ, যেখানে সাইন থিটা ইজ ইকুয়াল টু এইচ বাই এল।
তাহলে ফ্রম হুইচ দ্য স্পিড অ্যাট বি মে বি অবটেইন, এটা হচ্ছে ভেলোসিটি অ্যাট বি। কিন্তু কিন্তু দেখো এটা ডিরেকশনটা কোনটা, এটা ডিরেকশনটা হচ্ছে এই যে এই ডিরেকশনে, এই ইনক্লাইন্ড সারফেসের ডিরেকশনে, এটা ভেলোসিটি ভি স্কয়ার ইকুয়াল টু 2gh। আর এইটাই দেখো এখন যদি আমাদের ফ্রি ফল হতো তার সমান, মানে এখানে বলার উদ্দেশ্যটা হচ্ছে যে এই ভেলোসিটিটা কোন একটা বডি যদি এরকম ভার্টিক্যালি এই এইচ ডিসটেন্স অতিক্রম করে ফ্রি ফল হতো তার সমান ভেলোসিটি হতো। ইফ দিস বডি শুড ফল ফ্রিলি থ্রু এ ভার্টিক্যাল ডিস্টেন্স এইচ ফ্রম পয়েন্ট এ, আমার ইনক্লাইন্ড সারফেসে না হয়ে যদি আমি জাস্ট এটাকে ভার্টিক্যাল একটা পয়েন্ট থেকে এইচ এইচ ডিস্টেন্স উচ্চতা থেকে জাস্ট ছেড়ে দিতাম, ফ্রি ফল হতো, তাহলে যে ভেলোসিটি হতো এই ভেলোসিটির ম্যাগনিটিউড হবে তার থেকে সমান। মানে ইনক্লাইন্ড ডিস্টেন্স অতিক্রম করলে আসলে সেটা যে ভার্টিক্যাল ডিস্টেন্স এইচ অতিক্রম করেছে তার জন্য এই ভেলোসিটিটা অর্জিত হচ্ছে, এটা দেখানো এখানকার উদ্দেশ্য। দ্য স্পিড উড অবটেইন ফ্রম ইকুয়েশন, যে ফ্রি ফলের জন্য কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, তো এখানে অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট, তাহলে যে ফাইনাল ভেলোসিটি ভি স্কয়ার ইকুয়াল টু ইনিশিয়াল ভেলোসিটি প্লাস 2gh বা 2ah যাই বলো, এখানে জি হচ্ছে ওই একই ডিরেকশনে কাজ করছে। তো ভেলোসিটি ইনিশিয়ালটা হচ্ছে 0, তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু 2gh হতো, অথবা ইন্টিগ্রেশন করো এই যে এ ইকুয়াল টু ডিভি, মানে এ ইকুয়াল টু ডিভি ওভার ডিটি, এটাকে করো, সেখান থেকে যে ভি স্কয়ার ইকুয়াল টু 2gh পাচ্ছ। তো ফ্রি ফল হলে যে ভেলোসিটি পাচ্ছ, ইনক্লাইন্ড সারফেসে গেলেও দেখো সেই ভার্টিক্যাল ডিস্টেন্স অতিক্রম করার জন্যই ভেলোসিটি পাচ্ছ। তাহলে দে আর সেম ইন ম্যাগনিটিউড, বাট তাদের ডিরেকশন কিন্তু ডিফারেন্ট। ফ্রি ফল হলে সেটা ভেলোসিটি কিন্তু এই যে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করছে, অথচ এইটা ইনক্লাইন্ড ডিরেকশনে যে এই ডিরেকশনে কাজ করছে। তাহলে ভেলোসিটি ম্যাগনিটিউড সেম হলো তাদের ডিরেকশন ডিফারেন্ট হয়, তাহলে আমরা ওভারঅল ভেলোসিটিটা ডিফারেন্ট বলবো। সিন্স দ্য ভ্যালুস অফ bx and by in equation n and o, এই যে এটা হলো n ইকুয়েশন n, আর এই ইকুয়েশনটা হচ্ছে o, are identical, they are identical, we conclude that the speed attained by a body sliding a distance L down an inclined plane without friction of any kind is the same as the speed attained by the body falling in without friction। মানে স্পিড সেম, আমি স্পিড সেম বলতে পারবো কারণ স্পিড এটা স্কেলার কোয়ান্টিটি, এটার কোনো ডিরেকশন নাই, তাহলে স্পিড দুইটাই কিন্তু সেম, ম্যাগনিটিউড সেম, বাট ভেলোসিটি কিন্তু ডিফারেন্ট। দেখো through the vertical component is of that distance. It is also true that the speed attained by a body moving downward along other smooth path is the same as that which would be attained in a free fall through the vertical distance defined by the path. However, the velocity is not necessarily the same in each case. দেখো দুই কেসে ভেলোসিটি কিন্তু ডিফারেন্ট কারণ তাদের ডিরেকশন ডিফারেন্ট। In a free fall, the velocity is directed vertically downward. The velocity of a particle as it leaves a sloping or curved path is in the direction of the tangent to the path at the point B of the departure. যেহেতু তাদের ডিরেকশন ডিফারেন্ট তাহলে তাদের ভেলোসিটি ডিফারেন্ট বলতে হবে। তো এইভাবে আমরা একটা এক্সাম্পল দেখলাম, কম্পোনেন্ট মোশনই বলতে পারো, বাট কম্পোনেন্ট মোশনের আরেকটা এক্সাম্পল আমি এখানে যে দেখাচ্ছি, আগে এই এই ডেরিভেশন গুলো একটু করে নেই। আমরা এখানে এই যে একটা কম্পোনেন্ট মোশনের এক্সাম্পল দেখবো, আর তাছাড়া ট্রাজেক্টরির কয়েকটা দেখবো। আগে ট্রাজেক্টরির ইকুয়েশন গুলা ডেভেলপ করে নিই। ট্রাজেক্টরি মানে মোশন অফ এ প্রজেক্টাইল, যে কোন একটা বুলেট বা গুলি আর কি, যেটা বুলেটটাকে আমরা যদি নিক্ষেপ করি অথবা একটা ঢিল তুমি হাত দিয়ে ছুড়ে দিলে, তো এই যে যেটাকে আমরা প্রজেক্ট করলাম এটার নামই হচ্ছে প্রজেক্টাইল। একটা রকেট মনে করো এরকম লঞ্চ করা হলো কোন একটা সাবমেরিন থেকে, সেটা একটা নির্দিষ্ট দূরত্বের বস্তুতে গিয়ে আঘাত হানবে, তো তাহলে এই যেটা এরকম মুভ করছে সেটাকে আমরা বলি প্রজেক্টাইল। ক্রিকেট বল, ফুটবল, মানে একজন খেলোয়াড় যখন সেটাকে থ্রো করতেছে আকাশে, শূন্যে যখন সে ভাসছে আর কি, মিড এয়ারে যখন ভাসছে তখন এটার নাম হচ্ছে প্রজেক্টাইল। আর এটার চলার যে পথ সেটাকে আমরা বলি হচ্ছে ট্রাজেক্টরি। ঠিক আছে, তাহলে মোশন অফ এ প্রজেক্টাইল এটাকেই আমরা বলি ট্রাজেক্টরি। তো আমাদের এখানে এক্সাম্পলে বলা হচ্ছে ট্রাজেক্টরিতে যে ইনভেস্টিগেট দ্য মোশন অফ এ প্রজেক্টাইল কনসিডার্ড অ্যাজ এ পার্টিকেল। আমরা একটা স্মল পার্টিকেল মনে করব, যদিও বা ফুটবল একটা বড় ভলিউমের জিনিস, ক্রিকেট বল তার চেয়ে ছোট ভলিউমের জিনিস, একটা ডিল বা একটা বুলেট এগুলো আরো ছোট, বাট এটাকে আমরা একটা পার্টিকেল মনে করব। আর এটা ভ্যাকুয়ামে ছুড়ে দিচ্ছি, তার মানে ভ্যাকুয়াম মানে কি, যেখানে বাতাসের কোনো বাধা নাই, সেরকম একটা জায়গা। This analysis neglects the effect of the rifling of the gun barrel, wind movement and the wind resistance. আমরা এসব যেহেতু ভ্যাকুয়ামে আছে এসবগুলোকে আসলে নেগলেক্ট করব। The initial velocity of the projectile is v naught directed upward at an angle theta with the horizontal. এই ফিগার 455 এ যেটা দেখানো আছে দেখো, এই যে ও পয়েন্ট থেকে আমি ইনিশিয়াল একটা v naught ভেলোসিটি দিয়ে
এক্স অ্যাক্সিস বা হরাইজন্টালের সাথে থিটা অ্যাঙ্গেলে একটা পার্টিকেলকে ছুড়ে দিলাম, তো এখানে যেহেতু ভ্যাকুয়ামে আছে তাহলে এখানে বাতাসের বাধা নাই, হরাইজন্টালি যে মুভ করবে তাহলে হরাইজন্টাল ডিরেকশনে এখানে আর কোনো অ্যাক্সিলারেশন কাজ করছে না, কিন্তু ভার্টিক্যাল ডিরেকশনে জি কিন্তু অলওয়েজ কাজ করছে, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডিরেকশনে। এইটাই হচ্ছে তোমাকে এই বস্তুটাকে আসলে নিচে নিয়ে আসবে। যদি জি না থাকতো তাহলে কি হতো, বাতাসের বাধা না থাকায় নিউটনের প্রথম ল অনুযায়ী কোন একটা গতিশীল বস্তু জীবন বাতাসের বাধায় বা এক্সটার্নাল ফোর্স না থাকলে এটা ওই ওই পথে চলতে থাকতো, এই যে এইভাবে চলতে থাকতো। কিন্তু ভ্যাকুয়াম হওয়ায় বাতাসের বাধা নাই, কিন্তু এখানে জি তো ভ্যাকুয়ামেও কাজ করে, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন যেটা, সেটা কিন্তু ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করবেই। তো তার জন্যই কিন্তু এই বডিটা আস্তে আস্তে দেখো এরকম একটা কার্ভ পাথে মুভ করে এক সময় এই গ্রাউন্ডে আবার ফিরে আসবে, হিট করবে। ঠিক আছে, তো এই এ পয়েন্ট থেকে আমি মনে করি এটাকে লঞ্চ করেছি, আর বি পয়েন্টে গিয়ে গ্রাউন্ডে আবার হিট করলো, ক্রিকেট বলের মতো আর কি। না ও সরি, ও পয়েন্ট থেকে লঞ্চ করেছি, ম্যাক্সিমাম হাইট এতে ভ্রমণ করে আবার সেটা নিচের দিকে নেমে যে বি পয়েন্টে গিয়ে ভূমিকা আঘাত করবে। তো এই ও এবং বি সর্বোচ্চ সে হরাইজন্টাল যে ডিসটেন্স অতিক্রম করবে সেটাকে আমরা বলি হচ্ছে রেঞ্জ এল, মানে এই যে 4/6 মাপ হয় এখানে। আর সর্বোচ্চ যে উচ্চতায় ওঠে সেটাকে আমরা বলি হচ্ছে যে ম্যাক্সিমাম ফ্লাইট বা ম্যাক্সিমাম হাইট, হাইট অফ ফ্লাইট অথবা ম্যাক্সিমাম হাইট। ঠিক আছে, তো যে কোনো একটা পয়েন্ট মনে করো এই এই যে যে এইটার চলার পথ, এই পয়েন্টে তার ভেলোসিটি কত, এই লোকেশনটা কত, ভার্টিক্যাল ডিসটেন্স কত, হরাইজন্টাল ডিসটেন্স কত ইত্যাদি আমরা বের করতে পারবো। তো টোটাল রেঞ্জ যেটা সেটাকে আমরা বলছি হচ্ছে এল। তো আমি এখানে একটু পড়ে শেষ করতে চাই। The origin of the coordinates is taken at the point where the projectile leaves the gun, at which point the time is zero. Since the projectile is subjected only to the acceleration of gravity, the acceleration in the horizontal direction is zero. আবারও বলছি, বাতাসের বাধা নাই, তার মানে হরাইজন্টাল ডিরেকশন অ্যাক্সিলারেশন নাই, কিন্তু ভার্টিক্যাল ডিরেকশন অ্যাক্সিলারেশন আছে। দেখো এই যে এন্ড দ্যাট ইন দ্য ভার্টিক্যাল ডিরেকশন ইজ মাইনাস জি। খেয়াল করো আমাদের এই যে ওয়াই ডিরেকশন আমরা এখানে পজিটিভ নিচ্ছি, যে কোঅর্ডিনেট সিস্টেমের ও পয়েন্টটাকে অরিজিন বলছি, ডান দিকে এক্স এক্স নিচ্ছি তাহলে ডান দিকের মুভমেন্টটা পজিটিভ, আর আপওয়ার্ড ডিরেকশনে যে ওয়াই দেখিয়েছি তাহলে সেই ডিরেকশনে পজিটিভ। তো জিটা যেহেতু নিচের দিকে কাজ করবে তাহলে এটা নিশ্চয়ই নেগেটিভ হবে, the negative sign indicating that the acceleration is downward, because upward sense being chosen as positive. Investigating the horizontal motion first, we have using the equation 34, যে ax equal to horizontal acceleration equal to তাহলে কি লেখা যায় dvx over dt, বাট এটা আসলে কি হরাইজন্টাল অ্যাক্সিলারেশন এখানে নাই, জিরো, কিন্তু দেখো আমরা উপরেই বলে আসছি। তাহলে হরাইজন্টাল অ্যাক্সিলারেশন না থাকলে এই যে ইনিশিয়াল যে ভেলোসিটি vx আছে তার একটা হরাইজন্টাল কম্পোনেন্ট কাজ করবে এবং সেটা হবে কনস্ট্যান্ট। দেখো সিন্স দ্য ডিফারেন্সিয়াল অফ ডি vx is 0, vx is constant, কনস্ট্যান্টেরই তো ডিফারেন্সিয়েশন আসলে জিরো হয় তাই না, এখানে তাই বলা হচ্ছে, তার মানে ভিটা কিন্তু কনস্ট্যান্ট, হুইচ ইজ ইকুয়াল টু দ্য হরাইজন্টাল কম্পোনেন্ট অফ দ্য ইনিশিয়াল ভেলোসিটি ভি নট। তো vx ইকুয়াল টু এখানে এই যে দেখো এইটা হলো এখানে যখন লিভ করছে তখন তার ভেলোসিটি ভি নট, আর এটার অ্যাঙ্গেল হচ্ছে থিটা, তাহলে হরাইজন্টাল কম্পোনেন্ট ভি নট এক্স কত হবে, এই যে ভি নট এক্স সেটা ইকুয়াল টু হচ্ছে, তাহলে আমরা যে জাস্ট লম্ব আর অতিভুজ যদি বলি তাহলে যেটা হচ্ছে ভূমি কম্পোনেন্ট, সে বেস কম্পোনেন্ট, তাহলে সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলের রেসপেক্টে যে ভি কস থিটা আর কি, ভি নট কস থিটা। তো এই প্রত্যেকটা পয়েন্টে আসলে হরাইজন্টাল অ্যাক্সিলারেশন না থাকায় এই ফ্লাইটের যে কোনো পয়েন্টেই ওই বস্তুটার হরাইজন্টাল ভেলোসিটি ভি নট কস থিটা, হরাইজন্টাল ভেলোসিটির কোনো কমতি হবে না, অ্যাক্সিলারেশন যেহেতু নাই। কিন্তু ভার্টিক্যাল ভেলোসিটির অ্যাক্সিলারেশন যেহেতু আছে কম বেশি হবে। দেখো আস্তে আস্তে এই যে ভেলোসিটিটা কমতে কমতে একসময় এখানে গিয়ে ভার্টিক্যাল ভেলোসিটি জিরো হবে, মানে ভেলোসিটির ভার্টিক্যাল কম্পোনেন্ট জিরো হবে, সেখান থেকে আবার আস্তে আস্তে বাড়তে বাড়তে এখানে গিয়ে ম্যাক্সিমাম হবে যখন ভূমিতে আঘাত হন। ঠিক আছে, where theta is a constant for particular firing gun. Since vx is equal to dx over dt, we have এই vx টাকে এখন কি লেখা যায় dx over dt ইকুয়াল টু যে v নট cos থিটা থাকলো, এটাকে এখন ইন্টিগ্রেট করো টাইমের রেসপেক্টে, তাহলে কি হবে x ইকুয়াল টু v নট cos থিটা, dt কে ইন্টিগ্রেট করলে t হবে আর একটা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন আসবে। তো এইটা এই কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন এটা আমরা টাইম সরি বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করে নির্ণয় করতে পারি, where c1 is the constant of integration since x equal to 0 when t is equal to 0। আমরা যখন টাইম গণনা শুরু করব তখন হচ্ছে এই যেখানকার ডিসটেন্স 0, এই পয়েন্ট থেকেই টাইম গণনা শুরু করেছি, তাহলে x ইকুয়াল টু 0 হবে যদি টাইম ইকুয়াল টু 0 হয়, তাহলে c1 ইকুয়াল টু এখান থেকে কত পাই, যে এটা 0 হয়ে যায় x ও 0, তাহলে c1 ইকুয়াল টু কত পাচ্ছি 0।
তাহলে বেসিক্যালি এই ইকুয়েশনটা থাকবে হলো x ইকুয়াল টু এই যে ভি নট কস থিটা ইন্টু টি। তাহলে হরাইজন্টাল ডিসটেন্স নির্ণয় করার জন্য এখানে দেখো ভেলোসিটি এর হরাইজন্টাল কম্পোনেন্ট অলওয়েজ কনস্ট্যান্ট থাকতেছে এবং টাইমের উপরে ডিপেন্ডেন্ট থাকতেছে। This equation shows that the horizontal displacement is directly proportional to the time t. টাইম যত বেশি হবে এটা ডিসপ্লেসমেন্ট তত, মানে কনস্ট্যান্ট ভেলোসিটি এক কথায়, এখানে কোনো অ্যাক্সিলারেশন নাই। ফর দ্য মোশন ইন দ্য ইন্টারভাল ভার্টিক্যাল ডিরেকশন উই হ্যাভ, ভার্টিক্যাল ডিরেকশনে মোশনের জন্য কি হবে, আমরা জানি এ ওয়াই ইকুয়াল টু ডিভি ওয়াই বাই ডিটি, এটা ডিভি ওয়াই কিন্তু। তো ডিভি ওয়াই ইকুয়াল টু আসলে এখানে অ্যাক্সিলারেশন কত, যে জি, এবং অ্যাক্সিলারেশন আমরা আপওয়ার্ড, যদি আপওয়ার্ড ডিরেকশনে পজিটিভ সেন্স ধরেছি তাহলে জিটা নিচের দিকে কাজ করে, সেটা কি নিতে হবে নেগেটিভ। এখন ডিভি ওয়াই আমরা যদি এটাকে যে বা ডিভি ওয়াই ইকুয়াল টু মাইনাস জি ডিটি লিখি এবং ইন্টিগ্রেট করি, তাহলে এখানে জি ডিভি ওয়াই কে করলে ভি ওয়াই হবে, আর ডিটি কে ইন্টিগ্রেট করলে টি হবে, একটা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন আসবে। বা তুমি এখানে ডিরেক্টলি লিমিটও বসাতে পারতে। তো এই লিমিট অফ ইন্টিগ্রেশন, কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন সি2, এটাকে আমরা এভালুয়েট করতে পারি বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করে। যখন টাইম ইকুয়াল টু 0 তখন ইনিশিয়াল ভেলোসিটি যে ভার্টিক্যাল ডিরেকশনে ছিল কত, ভি নট সাইন থিটা। এই যে দেখো ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ দ্য ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি, এই ভি নট ওয়াই এটা কত হবে, যে ভি নট সাইন থিটা হবে। তাহলে এটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট, দ্য ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ দ্য ইনিশিয়াল ভেলোসিটি, ঠিক আছে। সো সি2 ইকুয়াল টু হবে এই যে এই ইকুয়েশনে জাস্ট টি ইকুয়াল টু যখন 0 বসাচ্ছি তখন ভি ওয়াই ইকুয়াল টু কত, আসলে ভি নট সাইন থিটা। তাহলে সি2 ইকুয়াল টু ভি নট সাইন থিটা থাকছে, সেইটাই আমি এখানে এই যে বসালাম। তাহলে এটা একটা ইকুয়েশন, দেখো ভি ওয়াই ইকুয়াল টু আসলে ভি নট সাইন থিটা প্লাস মাইনাস জিটি, এটা একটা ইকুয়েশন। এই যে আমরা বলেছিলাম যে কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনের আমাদের এটা দেখো তো ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি, তার সিমিলার একটা ইকুয়েশন, করেসপন্ডিং ইকুয়েশন আমরা পেয়ে যাচ্ছি ওয়াই অ্যাক্সিস এর জন্য। তো এটা হচ্ছে প্রজেক্টাইলের যে মোশন তার জন্য, ঠিক আছে। অনুরূপভাবে এই ইকুয়েশনটাকে ভি ওয়াই ইকুয়াল টু যে ডি ওয়াই বাই ডিটি লেখা যায়। তাহলে এখন ডিটি কে ডান পাশে গুণ করে যদি ইন্টিগ্রেশন করি, বাম পাশেরটা এটা ওয়াই হয়, জিটি স্কোয়ার বাই 2 হয়, আর ভি নট সাইন থিটা আর একটা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন সি3 আসে। এটাকেও একইভাবে টাইম ইকুয়াল টু যখন 0 তখন ওয়াই ইকুয়াল টু 0, ভার্টিক্যাল ডিস্টেন্স তো ওই পয়েন্টে কাউন্ট করা শুরু করেছি। তাহলে আলটিমেটলি এটা টাইম ইকুয়াল টু 0 বসালে ডিসপ্লেসমেন্ট y ইকুয়াল টু 0, তাহলে c3 ইকুয়াল টু 0 আসে। তাহলে এইটা এই যে ইকুয়েশন হয়ে যায়। আমরা এই যে দেখো এরকম একটা ইকুয়েশন নির্ণয় করেছিলাম, s ইকুয়াল টু আসলে কি ছিল, ভি নট টি প্লাস এ টি স্কোয়ার বাই 2। দেখো সিমিলার ইকুয়েশন কিনা এটার সিমিলার ইকুয়েশন আমরা জাস্ট ওয়াই কম্পোনেন্ট ভার্টিক্যাল ডিরেকশন আসলে পেয়ে যাচ্ছি। তো ভেলোসিটির ইনিশিয়াল ভেলোসিটি এবং তার সাইন কম্পোনেন্ট নিলে আসলে এই টোটালটা মিলিয়ে হচ্ছে ভেলোসিটির ভার্টিক্যাল কম্পোনেন্ট টাইমস তার টি, আর এই ভার্টিক্যাল ডিরেকশনে যে অ্যাক্সিলারেশন জি সেটা, আর তার টি স্কয়ার। যেহেতু নিচের দিকে কাজ করছে অটোমেটিক এখানে ইকুয়েশনে মাইনাস চলে আসছে। তো আমরা এইভাবে আসলে নির্ণয় করতে পারবো। তো দেখো খেয়াল করে, এই যে বিভিন্ন টাইম যদি আমি বসাতে চাই, এখানে এই যে টাইম 0.1 সেকেন্ড, 0.2 সেকেন্ড, 0.3 সেকেন্ড এই ইকুয়েশনে বসাই, তাহলে বিভিন্ন টাইমের রেসপেক্টে আমার ওয়াই এর পজিশন গুলা পাবো। তাহলে সেগুলা যদি আমি এরকম এক্স অ্যাক্সিসে টাইম রেখে ওয়াই অ্যাক্সিসে ওয়াই প্লট করি, তাহলে এটার প্রজেক্টাইলে যে ট্রাভেল পাথ সেটা আমরা পেয়ে যাব, যেটাকে আমরা ট্রাজেক্টরি বলি। এখানে ভেলোসিটিটা দেখাইছে এই ফিগারে, ঠিক আছে। এখানে ভেলোসিটি দেখাইছে এবং এটা মাল্টি ফ্ল্যাশ ক্যামেরা দিয়ে এটা আহ তো ই করা আছে আর কি, মাল্টি ফ্ল্যাশ ক্যামেরা দিয়ে ছবি তুলে সেখান থেকে সব ফটোগুলো কম্পাইল করে এরকম প্রজেক্টাইলের লোকেশনটা এক্সপেরিমেন্টালি নির্ণয় করে এখানে দেখানো আছে। আর তুমি অ্যানালিটিক্যালি এটা করতে পারো, যে এই ইকুয়েশনে এখন টাইম 0 সেকেন্ড, 0.1 সেকেন্ড, 0.2 সেকেন্ড এভাবে বসাতে থাকো, করেসপন্ডিং ওয়াই গুলা পাও, সেগুলা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসে প্লট করলে তোমার দেখো এটার প্রজেক্টাইল, এটার ট্রাভেল পাথটাও তুমি পেয়ে যাবে। তো এইখানে ইকুয়েশনে ওয়াইটা আসলে দেখো টাইমের উপরে ডিপেন্ডেন্ট, কিন্তু আমি টাইমের উপরে ডিপেন্ডেন্ট না থেকে, মানে আমরা যদি ডিসপ্লেসমেন্টের রেসপেক্টে ওয়াইটাকে প্রকাশ করতে চাই, এক্স এর সাথে ওয়াই এর সম্পর্ক কি রকম সেটা যদি করতে চাই, তাহলে কি করব, এই যে দেখো এই ইকুয়েশন থেকে এবং এই দুইটা ইকুয়েশন থেকে আসলে টি এলিমিনেট করব বাই এলিমিনেটিং টি ফ্রম ইকুয়েশন কিউ এন্ড এস। কিউ এন্ড এস ইকুয়েশন কোনটা কোনটা,
এই যে এইটা হচ্ছে এস ইকুয়েশন, এখান থেকে টি এর ভ্যালুটা বের করো, সবগুলা বাম পাশে ট্রান্সফার করে টি এর ভ্যালুটা এখান থেকে বের করে নাও। আর এর উপরের ইকুয়েশন যেটা এই যে কিউ, এখান থেকেও টি এর ভ্যালুটা বের করো, টি ইকুয়াল টু উইল বি এক্স ডিভাইডেড বাই ভি নট কস থিটা। আর এখান থেকে আসলে টি এর দেখো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে, এখানে টি স্কোয়ার আছে, এখানে টি আছে, তাহলে টি এর এখানে রুট পাবো আমি। সেই টি গুলাকে যদি আমি ইকুয়াল করি তাহলে এবং এক জায়গায় যদি বসাই, আলটিমেটলি এই যে এই ইকুয়েশনটা পাবো। এখানে দেখো ওয়াই আর এক্স এর মধ্যে সম্পর্ক, টাইমটা এখানে নাই, টি টাইমটা নাই, ইনিশিয়াল ভেলোসিটি জানা আছে, এক্স জানা আছে, তাহলে ওয়াই সেখানে কত সেটা আমি পাবো, বা ওয়াই জানা আছে, ইনিশিয়াল ভেলোসিটি জানা আছে, কত অ্যাঙ্গেল আমি আমার প্রজেক্টাইলটাকে থ্রো করেছি সেটাও জানি, তাহলে এক্স পাবো। তার মানে জাস্ট ডিসপ্লেসমেন্টের মধ্যে রিলেশনশিপটা এভাবে নির্ণয় করা যায়। আরেকটা জিনিস আমরা নির্ণয় করব যে টাইম অফ ফ্লাইট, এটা কত সময় ধরে ভ্রমণ করবে, এ থেকে বি পয়েন্টে গিয়ে হিট করতে কত সময় লাগবে। তো তার জন্য আমরা কি করতে পারি, এই বি পয়েন্টে গিয়ে দেখো তো আসলে আলটিমেটলি যে বি পয়েন্ট যেখানে এটা হিট করছে সেখানে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কত, জিরো, ওয়াই ইকুয়াল টু এই পয়েন্ট আসলে জিরো। তো এই ইকুয়েশন যেটা পেলাম, ওয়াই এর ইকুয়েশন যেটা পেলাম, সেখানে এই যে আইদার এখানে এটাতে লিখলে হবে না, ফ্লাইট টাইম অফ ফ্লাইট টি, টি সংশ্লিষ্ট যেটা সেটাতে বসাতে হবে। এখানে যদি আমি এই যে ওয়াই ইকুয়াল টু জিরো বসিয়ে দিয়ে টি ইকুয়াল টু বের করি তাহলে এখান থেকে টাইম অফ ফ্লাইটটা পেয়ে যাব। সেটাই করেছে দেখো, এই যে টাইম অফ ফ্লাইট ওয়াই ইকুয়াল টু মাইনাস জিটি স্কোয়ার বাই টু প্লাস বি নট সাইন থিটা টি ইকুয়াল টু জিরো লিখে এখান থেকে টি এর ভ্যালুটা বের করে নিয়ে আসছে এই জায়গা থেকে। টি ইকুয়াল টু টাইম অফ ফ্লাইট মানে যত সময় ধরে এই এটা আকাশে ভাসবে, এক কথায় ক্রিকেট বল হিট করার পরে সাকিব আল হাসান হিট করলো, তারপরে কতক্ষণ ধরে এটা যদি সিক্স হয় তাহলে তো পিচ থেকে সিক্স এর বাউন্ডারি ডিস্টেন্সটা আমরা জানি, তাহলে সিক্স হতে হলে কত সময় ধরে এটা ট্রাভেল করতে হবে, এইসব অ্যানালাইসিস করা যেতে পারে। তো এখানে যে দেখো টাইম অফ ট্রাভেল বের করার জন্য বা টাইম অফ ফ্লাইট এই যে টু ভি নট সাইন থিটা বাই জি, এটা এই কোয়েশ্চন দিয়ে বের করতে পারবো। আর রেঞ্জ এল সর্বোচ্চ যে কত ডিস্টেন্স দূরত্বে গিয়ে পড়বে সেটা আমরা এখানে অ্যানালাইসিস করে বের করতে পারি। তো এখানে কি হবে, হরাইজন্টাল ডিস্টেন্সটা আসলে কতটুকু হবে, এই যে এক্স ইকুয়াল টু এল ইকুয়াল টু যত সময় ধরে আসলে এটা ট্রাভেল করবে সেই সময়ে সে হরাইজন্টাল কতটুকু ডিস্টেন্স অতিক্রম করবে সেটাই হচ্ছে এল। তাহলে হরাইজন টোটাল টাইম অফ ফ্লাইট হচ্ছে টিএফ, তার সাথে আমি যদি হরাইজন্টাল ভেলোসিটির যে কম্পোনেন্ট মানে ভেলোসিটির যে হরাইজন্টাল কম্পোনেন্ট সেটাকে গুণ করলে আমি কিন্তু টাইম অফ ফ্লাইট সরি হরাইজন্টাল ডিস্টেন্স বা রেঞ্জ এল পেয়ে যাব। এবং ভি নট কস থিটা টিএফটা আমরা যেখানে যা পেয়েছিলাম তাই বসাও, আলটিমেটলি সিম্পলিফাই করে টু সাইন থিটা কস থিটা ইকুয়াল টু যে সাইন টু থিটা লেখা যায়, তার মানে ভি নট স্কোয়ার প্লাস সাইন টু থিটা এবার জি। এখন বলা হচ্ছে যে আমি যদি সর্বোচ্চ ডিস্টেন্স এক্স এ পৌঁছাতে চাই, এল ম্যাক্স এ পৌঁছাতে চাই, তাহলে এই থিটা অ্যাঙ্গেলটা কত হতে হবে। এখানে দেখো অ্যান্সার বলা হচ্ছে দ্য করেসপন্ডিং অ্যাঙ্গেল শুড বি 45 ডিগ্রি। তার মানে সর্বোচ্চ ডিস্টেন্স অতিক্রম করবে যদি এই থিটা অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলে তুমি বলটাকে বা প্রজেক্টাইলটাকে হিট করতেছো সেটা 45 ডিগ্রি হয়। ঠিক আছে, 60 ডিগ্রি হলে উপরে উঠে যাবে, আবার কম কম অ্যাঙ্গেলে দিলে এটা কম ডিস্টেন্স অতিক্রম করবে। তো সবচেয়ে বেশি দূরত্ব এটা ট্রাভেল করবে যদি এই ডিস্টেন্সটা অ্যাঙ্গেল অফ থ্রো এটা যদি 45 ডিগ্রি হয়। এখানে যে জাস্ট ম্যাক্সিমামের জন্য আমরা কি করি, এটা যে ডিফারেন্সিয়েশন করে ইকুয়াল টু জিরো লিখি। তাহলে সাইন এটা ডিফারেন্সিয়েশন করো উইথ রেসপেক্ট টু থিটা, থিটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে cos টু থিটা, এবং এটা ইকুয়াল টু জিরো লিখলে যেহেতু ম্যাক্সিমাম পাবো আমরা, তাহলে সে ম্যাক্সিমামের জন্য আমরা জানি ডিফারেন্সিয়েশন মানে রেট অফ চেঞ্জ হচ্ছে জিরো হয় আর কি, সেখান থেকে আমি থিটা এর ভ্যালুটা পাবো এবং অ্যাঙ্গেলটা পাওয়া হচ্ছে যে 45 ডিগ্রি। আর আমি যদি ম্যাক্সিমাম হাইট অফ ফ্লাইট বের করতে চাই সেটাও পাবো এই যে আলটিমেটলি এই কোয়েশ্চন থেকে। আমি একটু ফাস্ট যাচ্ছি, এখানে ডিটেইল বলা আছে যে কোন জায়গায় বসাতে হবে, এবং বসানোর পরে ওয়াই ম্যাক্স এর এখানেই আমি জাস্ট টাইমটা বসিয়ে দিচ্ছি আর কি, এই যে এক্স ইকুয়াল টু এল বাই টু ডিস্টেন্সে তো ম্যাক্সিমাম হাইট হবে, হরিজন্টাল মিড লেন্থ আসলে ম্যাক্সিমাম হাইট হবে, সেখানে x ইকুয়াল টু l বাই 2 বসাবো এবং t ইকুয়াল টু tf বাই 2 এক্সকিউজ মি, এটা বসালে এই y এর যে ইকুয়েশন s আর কি, এই s ইকুয়েশনে বসালে এখান থেকে ম্যাক্সিমাম হাইট অফ ফ্লাইট এটা ক্যালকুলেট করা যাবে। তো আমরা এই ইকুয়েশন গুলো ইউজ করে তিনটা এক্সাম্পল দেখব। ঠিক আছে, তিনটা এক্সাম্পল দেখব, তার আগে আমি একটু এই এক্সাম্পলটা এখানে দেখে যেতে চাই।
A moving point follows the path of a hyperbola xy equal to 16. একটা বডি যেটা মুভ করছে সে এই যে এই ইকুয়েশনটা আসলে ফলো করে, তার মানে এক্স ওয়াই কোঅর্ডিনেটে যদি আমরা তার লোকেশন এরকম বর্ণনা করতে চাই, আমি জানি না এটা কিরকম হবে, বাট ধরলাম যে এরকম এরকম একটা পাথ ফলো করে সে মুভ করে। মনে করে একটা বেলুন নিক্ষেপ করছো, মানে ছেড়ে দিছো আর কি, সেটা এরকম একটা কার্ভ পাথে মুভ করতে থাকবে, ভার্টিক্যালি আপওয়ার্ড যাবে, আবার বাতাসও যদি থাকে এরকম ল্যাটারালিও মুভ করবে। তো এরকম একটা ইকুয়েশন, এই যে এই কোন একটা পয়েন্টের যদি তার অবস্থান বর্ণনা করতে চাই, এই এক্স ওয়াই কোঅর্ডিনেট ইকুয়াল টু হচ্ছে 16 হবে, এক্স এর ভ্যালু যত হবে ওয়াই এর ভ্যালু হবে 16/x আর কি। The y component of the velocity is constant at the value vy equal to 6 feet per second. দেখো vy equal to is a dy by dt equal to 6 feet per second. Y component of the velocity is constant, তার মানে y direction acceleration নাই। At the points 8.2 on this curve, determine the tangential speed and the x component of the acceleration ax. তো এটা নির্ণয় করতে হলে আমাকে কি করতে হবে, দেখো যে ইকুয়েশনটা দেওয়া আছে xy = 16, সেটাকে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব। তো এই যে x আর y দুইটাই কিন্তু ভ্যারিয়েবল টাইমের রেসপেক্টে, তাহলে x এবং আমরা যে দুইটা ভ্যারিয়েবলের গুণফল থাকলে আমরা ডিফারেন্সিয়েশন করি কিভাবে, যে সেকেন্ড ইনটু ডিফারেন্সিয়েশন অফ দ্য ফার্স্ট প্লাস ফার্স্ট ইনটু ডিফারেন্সিয়েশন অফ দ্য সেকেন্ড, এইভাবে লিখেছে এরা। আমরা এইভাবে বলি যে ফার্স্ট ইনটু ডিফারেন্সিয়েশন অফ দ্য সেকেন্ড প্লাস সেকেন্ড ইনটু ডিফারেন্সিয়েশন অফ দ্য ফার্স্ট, যেভাবে লেখো দুইটা অর্ডার সেম আসবে। ইকুয়াল টু ডান পাশে যে 16 সেটা কনস্ট্যান্ট 0 হচ্ছে, তাহলে দেখো যে সেকেন্ড মানে হচ্ছে y ইনটু ডিফারেন্সিয়েশন অফ দ্য ফার্স্ট, x কে y এর t এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে dx/dt লিখবো, প্লাস ফার্স্ট হচ্ছে x ইনটু ডিফারেন্সিয়েশন অফ দ্য সেকেন্ড, y কে t এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে dy/dt লিখবো, ইকুয়াল টু হচ্ছে 0। তো এই যে dy/dt দেখো ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ দ্য ভেলোসিটি, এটা দেওয়া আছে কত 6 ফিট, তাহলে এইটা ইকুয়াল টু 6 বসানো যায়, ঠিক আছে। তাহলে এই ইকুয়েশনটা আলটিমেটলি হবে y টাইমস dx/dt ইকুয়াল টু, এটা হয়ে গেল 6x, ঠিক আছে, ইকুয়াল টু 0। তো যখন আমাদের প্রথম অ্যান্সারে চেয়েছে দেখো at point 82 what is the tangential speed, অ্যাবসোলুট ট্যানজেনশিয়াল স্পিড। তো এটা ট্যানজেনশিয়াল স্পিড, অ্যাবসোলুট স্পিড মানে রেজাল্ট্যান্ট স্পিড বের করা এক কথায়, তার মানে যে ভিটা বের করা, এটা হবে স্কয়ার রুট অফ vx স্কয়ার প্লাস vy স্কয়ার। তো vy তো আমি জানি সব জায়গায় কনস্ট্যান্ট, এখন vx টা এখান থেকে নির্ণয় করব। তো কোন পয়েন্টে, যেখানে x এর ভ্যালু হচ্ছে 8 আর y এর ভ্যালু হচ্ছে 2, তো x ইকুয়াল টু 8 আর y ইকুয়াল টু 2 হলে এই ইকুয়েশন থেকেই দেখো আমি ভেলোসিটি অফ x in x ডিরেকশন vx পেয়ে যাচ্ছি, এই যে dx ওভার dt ইকুয়াল টু -6y ডিভাইডেড বাই y, তাই না, এই যে 6y পাশে চলে গেলে -6y ডিভাইডেড বাই y হবে, সেটাই হবে dx/dt মানে vx এর ভ্যালু। তো এখানে x এর ভ্যালু 8 বসাও আর y এর ভ্যালু 2 বসাও, এটা আসছে হলো -24 ফিট পার সেকেন্ড। তাহলে অ্যাবসলিউট ভ্যালু অফ ভেলোসিটি যেটা হবে vx স্কয়ার প্লাস vy স্কয়ার তার স্কয়ার রুট, এরকম করে আমরা পেলাম 24.75 ফিট পার সেকেন্ড। কোথায়, এটা কিন্তু একটা পয়েন্টে, জাস্ট এই যে এই পয়েন্টে, অন্য পয়েন্টে যখনই যাব একটা আরেকটা ডিফারেন্ট পয়েন্টে যাও, সেটা ভেলোসিটি ডিফারেন্ট হয়ে যাবে। With vx equal to -24 and vy equal to 6, the vector v evidently points upward toward the left at an angle theta equal to tan inverse vy by vx। এখানে অ্যাঙ্গেলটা যদি বের করতে চাই আমরা করতে পারি, এটা করে দেখাই না, বাট তুমি এই ইকুয়েশনে বসালে অ্যাঙ্গেলটা বের হয়ে যাবে হরিজন্টালের সাথে, মানে vx হরিজন্টালের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে এই বডিটা মুভ করছে সেটাও তুমি এখান থেকে পাবে। আরেকটা জিনিস বের করতে বলেছে ওরা, সেটা হচ্ছে যে এক্স কম্পোনেন্ট অফ দ্য অ্যাক্সিলারেশন। তাহলে অ্যাক্সিলারেশন বের করতে হলে এটার পাথকে, প্রথমটাতে দেখো xy = 16, মানে এটা ডিসপ্লেসমেন্টের রিলেশন দেওয়া ছিল, তাকে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করে আমি ভেলোসিটি বের করেছি, এবং তাহলে ভেলোসিটিকে আবারও যদি টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি তাহলে অ্যাক্সিলারেশন পাবো। তো এই যে ইকুয়েশন 5 যেটা, এই যে ইকুয়েশন 5, সেটাকে এখন আমি টাইমের রেসপেক্টে আবার ডিফারেন্সিয়েশন করব। তো করলে দেখো এই যে লেফট পার্ট যেটা y টাইমস dx/dt, এটাই দুইটাই ভ্যারিয়েবল, তাহলে এইখানে আবার ফর্মুলা লিখতে হবে আমার, এই যে ফার্স্ট সেকেন্ড হচ্ছে y কে প্রথমে ডিফারেন্সিয়েশন করছে, এই যে y কে ডিফারেন্সিয়েশন করলে dy/dt হয়, সেকেন্ডটা থেকে গেল ডিফারেন্সিয়েশন অফ দা ফার্স্ট ইনটু সেকেন্ড প্লাস সেকেন্ড ইনটু ডিফারেন্সিয়েশন অফ দা ফার্স্ট, এই যে yটা সরি ফার্স্টটা থেকে গেল ইনটু ডিফারেন্সিয়েশন অফ দা সেকেন্ড, এই যে dx/dt কে t এর রেসপেক্ট ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করলে d² x/dt² হয়।
আর এই যে 6 টাইমস x, 6 তো কনস্ট্যান্ট থাকে, x কে t এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে dx বাই dt হয়। ডান পাশে 0 আছে, তাকে ডিফারেন্সিয়েশন করলে 0ই হবে। তো তাহলে dy বাই dx ইকুয়াল টু dy বাই dt ইকুয়াল টু 6 লেখা যায়। আর এই যেটা এগুলো যা আছে তাই থাকলো। এখন 6 dx t বাই dt প্লাস 6 dx বাই dt মানে 12 dx বাই dt হবে। আমার তো আলটিমেটলি বের করার উদ্দেশ্য হলো x কম্পোনেন্ট অফ দ্য অ্যাক্সিলারেশন। ax ইকুয়াল টু তাহলে আমরা জানি d স্কয়ার y বাই হচ্ছে dt স্কয়ার। তো d স্কয়ার না সরি x কম্পোনেন্ট, তাহলে এখানে x আসবে। তাহলে d স্কয়ার x বাই dt স্কয়ার, এটাই আমার বের করার উদ্দেশ্য। এবং সেটা ইকুয়াল টু তাহলে কত লেখা যায় যে 12 dx বাই dt মাইনাস হয়ে ডান পাশে চলে আসবে 12 dx বাই dt। আর এই যে এইটার সাথে একটা y আছে, সেটা এই যে ডান পাশে গেলে নিচে হয়ে যাবে। এখানে dx বাই dt ইকুয়াল টু আমরা এই যে কত পেয়েছিলাম, dx বাই dt ইকুয়াল টু পেয়েছি -24 ফিট ওই পয়েন্টে। সেটা এখানে বসাও, এই যে dx বাই dt ইকুয়াল টু -6 টাইমস xy x ওভার y, যেটা আমরা আসলে যে 24 পেয়েছি সেগুলো এখানে বসানোর পর আলটিমেটলি আমি দেখো নিউমেরিক্যাল ভ্যালু পেয়ে গেছি 144 ফিট পার স্কয়ার সেকেন্ড ডিরেক্টেড টু দা রাইট সিন্স দ্য সাইন ইজ পজিটিভ। এই সাইনটা আসছে কি পজিটিভ, তার মানে পজিটিভ হলে রাইট ওয়ার্ড, আর যদি নেগেটিভ হতো তাহলে লেফট ওয়ার্ড কাজ করতো। আর ভার্টিক্যাল ডিরেকশনে যেহেতু ভেলোসিটি কনস্ট্যান্ট, তাহলে তার অ্যাক্সিলারেশন সেই ডিরেকশনে কত, 0। আমরা এইভাবে লিখতে পারি। তো এখানে দেখো যেহেতু আমরা প্রজেক্টাইলের ইকুয়েশন গুলো ডেভেলপ করলাম, আমরা দেখলাম যে হরাইজন্টাল ডিরেকশনে তার অ্যাক্সিলারেশন হয় 0। তার মানে এই যে অরিজিনাল রেক্টিলিনিয়ার মোশনের যে ইকুয়েশন গুলো ছিল, দেখো অ্যাক্সিলারেশন 0 হয়ে যাচ্ছে, এটারও অ্যাক্সিলারেশন 0, এটাও অ্যাক্সিলারেশন 0। তাহলে অ্যাক্সিলারেশন গুলো বাদ দিলে আর কতটুকু থাকে, এই যে এইটা থাকে এখানে, এইটুকু থাকে, এইটুকু থাকে এখানে, আর এইটুকু থাকে এখানে, জাস্ট হরাইজন্টাল কম্পোনেন্ট গুলো আসছে, ঠিক আছে। এইগুলো বেসিক্যালি আসলে এই তিনটা মিলে একটা ইকুয়েশন দেখো। আর ভার্টিক্যাল ডিরেকশনে আসলে যে প্রজেক্টাইলে ভার্টিক্যাল ডিরেকশনে এসিটা হয়ে যায় কি আসলে -g দেখো। আর ভেলোসিটির ভিউ নট কম্পোনেন্টটা নিব আমরা ওয়াই কম্পোনেন্ট। এই যে এসিটা -gt স্কয়ার, আমরা এইগুলো সব ডিরাইভ করেছি। তো এখানে কম আমরা আগের ডেরিভেশনে আসলে ভি নট ওয়াই ইকুয়াল টু যে ভি নট সাইন থিটা হয় সেটা দিয়ে দেখেছিলাম, এখানে ভি নট ওয়াই আকারে লিখেছে, বাট আলটিমেটলি যে সাইন থিটা হবে সেটা আমরা কিন্তু বুঝেছি আর কি। অনুরূপভাবে এই ইকুয়েশনটা এইভাবে লেখা যায়। তো এইগুলা দিয়েই দেখো এখন আরো 3টা এক্সাম্পল আমরা দেখবো। যেমন এই এক্সাম্পলটাতে কি বলা হচ্ছে, a sack slides off the ramp shown in figure 1221 with a horizontal velocity of 12 meter per second। এই যে দেখো এই র্যাম্পের উপর দিয়ে বস্তাগুলা, স্যাক মানে হচ্ছে বস্তা, সেটা মনে করো যে কোনো একটা ইন্ডাস্ট্রিতে এরকম মেকানিজম থাকে অনেক সময়, বস্তাটা এরকম একটা সার্টেন ফ্লাইট পরে গিয়ে এটা পড়ে যায়। বা মনে করো কোন একটা ইন্ডাস্ট্রি থেকে নদীতে যে শিপ আছে, এই র্যাম্পের মাধ্যমে সেখানে এটা ট্রান্সফার করা হচ্ছে, এরকম হতে পারে। ইফ দ্য হাইট অফ দ্য র্যাম্প ইজ 6 মিটার ফ্রম দ্য ফ্লোর, এই যে এই হাইটটা হচ্ছে এই যে ফ্লোর থেকে এই হাইটটা কত, 6 মিটার। আর এ যখন এই এ পয়েন্ট থেকে যখন বের হচ্ছে তখন হরাইজন্টাল ভেলোসিটি, খেয়াল করো হরাইজন্টাল ভেলোসিটি, তার মানে এটা কিন্তু বি এ পয়েন্টের এক্স কম্পোনেন্ট। বি এ পয়েন্টে যে ভেলোসিটি তার এক্স কম্পোনেন্ট হচ্ছে 12 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আর ভার্টিক্যাল কম্পোনেন্ট তাহলে এখানে কত, বি এ ওয়াই যদি বলি, সেটা কিন্তু দেওয়া নাই, তার মানে আসলে 0। If the height of the ramp is 6 meters from the floor, determine the time needed for the sack to strike the floor and the range r where sacks begin to pile up. তো এটা আসলে দেখো হরাইজন্টালি বাতাসের বাধা আছে, বাট আমরা সেটা ধরবো না আর কি অ্যানালাইসিসের জন্য। কিন্তু ভার্টিক্যাল ডিরেকশনে তো অ্যাক্সিলারেশন জি কাজ করবে। তাহলে সর্বোচ্চ কত ডিস্টেন্স দূরে গিয়ে এটা পড়বে এবং কত সময় পরে গিয়ে এটা পড়বে, সেটাই আমাকে নির্ণয় করতে হবে। টাইম অফ ফ্লাইট আর এইটা রেঞ্জ, এটা নির্ণয় করা। তো কি কোন ইকুয়েশন ইউজ করব আমি, দেখো জাস্ট আমরা যদি বলি যে আমার রেফারেন্স পয়েন্ট যদি এই যে এটা হয়, দেখো এক্স অ্যাক্সিস হচ্ছে এখানে, ওয়াই অ্যাক্সিস হচ্ছে এখানে, তাহলে এই 6 মিটার ডিসটেন্স এটা কি হাইটটা কি মাইনাস হবে না? কারণ আমার ওয়াই অ্যাক্সিস এই যে এই পয়েন্টের উপরে গেলে ওয়াই এর ভ্যালু পজিটিভ হবে, আর তার নিচে থাকলে এটা হবে কিন্তু নেগেটিভ। তো তাহলে দেখো দ্য ভার্টিক্যাল ডিসটেন্স ফ্রম এ টু বি ইজ নোন, যেটা 6 মিটার আমরা জানি, এন্ড দেয়ারফর উই ক্যান অবটেইন এ ডিরেক্ট সলিউশন ফর টি এ বি বাই ইউজিং দ্য ইকুয়েশন ওয়াই বি ইকুয়াল টু ওয়াই এ প্লাস বি এ ওয়াই টিবি টিএবি, মানে এ থেকে বি পর্যন্ত যাইতে যে সময় লাগবে সেটাই হচ্ছে টাইম অফ ট্রাভেল টিএবি, প্লাস হাফ এসি টি স্কোয়ার
টি স্কয়ার এক কথায়। মানে আমাদের বেসিক ইকুয়েশন দেখো, আমি ওয়াই দিয়ে যদি লিখি ওয়াই ইকুয়াল টু ওয়াই নট প্লাস ভি নট ওয়াই টাইমস হচ্ছে টি প্লাস এ টি স্কয়ার বাই 2। এই বেসিক ইকুয়েশনটা এখানে ইউজ করা হবে। তো এখানে ওয়াই নট ইনিশিয়ালি আমরা যে পয়েন্ট আছে সেই পয়েন্টে যদি থাকি তাহলে এটার ওয়াই এর ভ্যালু যে ওয়াই নট বা ওয়াই এ যাই বলি সেটা কত আসলে 0, কারণ এ পয়েন্টেই দেখো এখানে ওয়াই এ লিখেছি, এ পয়েন্টেই আমি আছি, আমার রেফারেন্স হচ্ছে সেই পয়েন্টটাই, তাহলে ওয়াই এ কত আসলে 0। আর এইটার ভার্টিক্যাল কম্পোনেন্ট ভি এ ওয়াই যেটা, ভি নট ওয়াই যেটা, সেটা ইনিশিয়ালি তার কোনো ভেলোসিটি দেওয়া আছে নাই, দেখো সেটা কিন্তু 0। তাহলে এই কম্পোনেন্টটা আসলে 0 হয়ে যাচ্ছে, থাকছে শুধু কি এই যে হাফ এসি টি এ বি স্কয়ার। তো হাফ টু হাফ থাকলো, এসিটা এখানে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এবং এটা মিটার মেট্রিক ইউনিটে এটার ভ্যালু হচ্ছে 9.81 মিটার পার স্কয়ার সেকেন্ড। এবং এটা নেগেটিভ লিখছি কারণ হচ্ছে আমার দেখো আপওয়ার্ড ডিরেকশনে পজিটিভ, তাহলে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডিরেকশনে এটার মেজারমেন্ট হবে নেগেটিভ। টি এ বি আমি জানি না, এটা বের হবে। এখন ওয়াই বি ইকুয়াল টু তাহলে কত লিখবো 6 মিটার, এবং এটা কেন নেগেটিভ দেখো খেয়াল করে, আবারও বলছি যে আমি কিন্তু রেফারেন্স পয়েন্ট নিয়েছি এখানে, তাহলে এর নিচের যে ডিসটেন্সটা সেই ডিসটেন্সটা কি হবে আসলে, মানে নেগেটিভ ডিরেকশনে যে ডিসটেন্স সেটাকে কি নিব আমরা, নেগেটিভ নিব। এই কারণেই এটা হচ্ছে -6 মিটার, এবং এখান থেকে আমি ট্রাভেল টাইম টি এ বি এটা পেয়ে গেলাম 1.1 সেকেন্ড। এইটা যদি পেয়ে যাই হরাইজন্টাল ডিরেকশনে, তো আসলে এখানে কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, কনস্ট্যান্ট ভেলোসিটি, অ্যাক্সিলারেশন 0, তাহলে এই এক্স বে ইকুয়াল টু এক্স এ প্লাস বিএক্সটি এটা লেখা যায়। খেয়াল করো এই যে এক্স ইকুয়াল টু বিটি আমরা যেটা লিখি বিটি, আর যদি ইনিশিয়ালি কোনো ডিসটেন্স অতিক্রম করে থাকে এক্স নট, তার সাথে যোগ করব। তো এক্স ইকুয়াল টু এ পয়েন্ট থেকেই তো আমি তো রেফারেন্স কাউন্ট করেছি, তাহলে এই এক্স এর ভ্যালু আসলে 0। আর বি এ এক্স হচ্ছে হরিজন্টাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি, যেটা 12 মিটার পার সেকেন্ড আমাদের দেওয়াই আছে, আর টাইম অফ ট্রাভেল হচ্ছে 1.1 সেকেন্ড। তাহলে এখানে হরিজন্টাল রেঞ্জটা আমি পেয়ে যাচ্ছি, দেখো কত দূরে গিয়ে আমার এই স্যাকটা ভূমিকে স্ট্রাইক করবে সেটাও পেয়ে গেল। তো দেখো খুব সিম্পল সিম্পল এক্সাম্পল, এখানে একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে উড শেডারের। The chipping machine is designed to eject wood chips at velocity 25 feet per second as shown in figure 1222। এটা হচ্ছে চিপিং মেশিন, মানে জাস্ট বড় গাছের ডালকে কেটে কেটে ছোট ছোট পেলেট তৈরি করে, পিলেট তৈরি করে, আসলে পিলেট না পিলেট, উড পিলেট বলে, ছোট ছোট উড যেটা আসলে যে চারকোল বা বার্নিং এর জন্য ইউজ হয় আর কি। তো এই ও পয়েন্টটা সে যখন লিভ করছে তখন তার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 25 ফিট পার সেকেন্ড। ইফ দ্য টিউব ইজ ওরিয়েন্টেড এট 30 ডিগ্রি ফ্রম দ্য হরিজন্টাল, এই যে এটা যখন এখানে লিভ করছে সেটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে তাহলে লিভ করবে, 35 ডিগ্রি অ্যাঙ্গেলে। ডিটারমাইন হাউ হাই এইস the chip strikes the pile if at this instant they land on the pile 20 feet from the tube। এখানে পাইল গুলা মনে করে এখানে যে জমতে জমতে এখানে এরকম পাইল হয়ে গেছে, এই পাইলের হাইট কত হবে সেটা নির্ণয় করতে হবে যদি এই প্লেটটা, মানে এই শ্রেডেড উড গুলা আসলে 20 ফিট ডিস্টেন্সে গিয়ে এই পাইলটাকে হিট করে। তো এই বেস থেকে দেখো তোমার এই এই যে নজল আর কি এক কথায়, সেই নজলের হাইট হচ্ছে 4 ফিট, তাহলে এখানে এই ডিস্টেন্সটুকু আসলে কত, 4 - 8 বলা যায় তাই না, 4 - 8 ফিট। তো আমাদের এটা আসলে লাগবে, তাহলে রেঞ্জটা হরিজন্টাল ডিসটেন্স রেঞ্জটা হচ্ছে দেখো 20 ফিট, ঠিক আছে। ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে এই যে ইনক্লাইন ডিরেকশন, এটা ভেলোসিটি, এটা কিন্তু হরাইজন্টাল ভেলোসিটি নয়, তাহলে এটার হরাইজন্টাল কম্পোনেন্ট ভার্টিক্যাল কম্পোনেন্ট দুইটা আমরা ভাগ করে নিতে পারি। হরাইজন্টাল কম্পোনেন্ট হবে ভি নট কস থিটা কস 30 ডিগ্রি, আর ভার্টিক্যাল কম্পোনেন্ট হবে ভি নট সাইন 30 ডিগ্রি। তো এই দুইটা জিনিস যদি আমরা বের করতে চাই কিভাবে করব, প্রথমেই আমরা এই যে কম্পোনেন্ট গুলো ভাগ করে নিই, ভি নট এক্স হরাইজন্টাল কম্পোনেন্ট বের করলাম, ভি নট ওয়াই হরাইজন্টাল কম্পোনেন্ট, ভার্টিক্যাল কম্পোনেন্ট বের করে নিলাম। আর দেখো খেয়াল করে হরিজন্টাল ডিরেকশনে আসলে কোনো অ্যাক্সিলারেশন না থাকায়, যদিও বা বাতাসের বাধা এখানে আছে, কিন্তু আমরা সেটাকে নেগলেক্ট করব। নেগলেক্ট করলে এটাকে ভ্যাকুয়াম কন্ডিশন চিন্তা করা যায়। সেই কন্ডিশনে তাহলে এই যে হরিজন্টাল অ্যাক্সিলারেশন কোথাও না থাকায় এর প্রত্যেকটা পয়েন্টে হরিজন্টাল অ্যাক্সিলারেশন বা হরিজন্টাল ভেলোসিটির ভ্যালু এই যে ভি নট এক্স যেটা হবে সেটাই হবে, ঠিক আছে।
তাহলে এ পয়েন্টে যেখানে গিয়ে এটা ওই পাইলকে হিট করতেছে সেখানেও ভেলোসিটি ওই অরিজিনাল যে এক্স কম্পোনেন্টের ভেলোসিটি ছিল সেটাই, বাট ভার্টিক্যাল ডিরেকশনে ভেলোসিটি ডিফারেন্ট হবে কারণ অ্যাক্সিলারেশন এখানে আছে ভার্টিক্যাল ডিরেকশনে। তো ফিট পার সেকেন্ডে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি হচ্ছে 32.2 ফিট পার স্কয়ার সেকেন্ড। তাহলে হরিজন্টাল ডিসটেন্সটা আমি জানি, আমার এই টাইম অফ ফ্লাইটটা যদি আমি বের করতে পারি তাহলে এই হাইটটাও এই হাইট এইচটা আমি আসলে এখান থেকে পেয়ে যাব। দেখো কিভাবে বের করব। হরিজন্টাল ডিরেকশনে যেহেতু অ্যাক্সিলারেশন 0, তাহলে x ইকুয়াল টু x নট প্লাস vt এটা ইউজ করা যায়। যেহেতু দেখো ডিসটেন্সটা আমি যে x ফিট কত ডিসটেন্স আর ট্রাভেল করছে সেটা আমি জানি 20 ফিট। ইনিশিয়ালি আমি দেখো আমার পয়েন্ট অফ অরিজিন হচ্ছে এই যে পয়েন্টে এই উড প্লেট গুলা এই মেশিনকে লিভ করতেছে সেই পয়েন্টেই। তাহলে 20 ফিট ডিসটেন্স এবং এই পয়েন্টে আসলে হরিজন্টাল ডিসটেন্স কত, আসলে ইনিশিয়াল ডিসটেন্স 0, সেটা এখানে যে 0 লিখলাম। আর হরিজন্টাল কম্পোনেন্ট অফ দ্য ভেলোসিটি আমরা নির্ণয় করে ফেলেছি যে 21.65 ফিট পার সেকেন্ড, আর হচ্ছে টাইম কতটুকু লাগবে সেটা এখান থেকে বের হবে। তো আমরা এই যে টাইম পেয়ে গেলাম 0.9238 সেকেন্ড। এখন হাইট যদি বের করতে চাই, এই যে এই পাইলের হাইট যদি বের করতে চাই তাহলে ভার্টিক্যাল ডিসটেন্স কতটুকু হবে। দেখো খেয়াল করে, আমার যদি ঠিক এ পয়েন্ট এসে হিট করে তাহলে এটার ভার্টিক্যাল ডিসটেন্স কতটুকু অতিক্রান্ত হলো, বেসিক্যালি এই যে এই ডিসটেন্সটুকু, কারণ হচ্ছে ইনিশিয়ালি এই যে এই পয়েন্টে ছিল, মাঝখানে এত ডিসটেন্স অতিক্রম করে আবার এখানে এসে এই পাইল এখানে হিট করবে, সে ফাইনালি আছে কোথায়, এখানে। তো ইনিশিয়ালি আমি ছিলাম এই লেভেলে, ফাইনালি আসলাম এই লেভেলে, তাহলে তাদের মধ্যে ডিসটেন্সটাই হচ্ছে আমার কিন্তু ভার্টিক্যাল অতিক্রান্ত ডিসটেন্স, তাই না? এই সময়ে সে ভার্টিক্যাল অতিক্রম করে ডিসটেন্স অতিক্রম করেছে এই যে এতটুকু। এতটুকু মানে কি 4 - 8 ফিট, কিন্তু এটা দেখো অরিজিনের থেকে নিচে, তাহলে এটা কি হবে -4 - 8 এরকম হবে না? তাহলে আলটিমেটলি এটা কি হয়ে যায়, H - 4 হয়ে যায়। আমার কথাটা আশা করি বুঝতে পেরেছো। এই যে যে ডিসটেন্সটা, সেই ডিসটেন্সটা দেখো তোমার অরিজিন থেকে নিচের দিকে আছে। তো এই এই ডিসটেন্সটা অরিজিনালি হচ্ছে 4 ফিট - 8। তো এটা নিচের দিকে থাকা আমাকে ফর্মুলাতে বসাতে হবে কিন্তু -4 - 8, তাহলে সেটা করলে H - 4 হয়ে যায়। দেখো এখানে তাই করেছে কিনা, এই যে H - 4 লিখেছে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে -4 - 8, বেসিক্যালি এইটা হচ্ছে এর ভ্যালু। সেটা করলে H - 4 ফিট হয়ে যায় আর কি। ইকুয়াল টু হচ্ছে ইনিশিয়ালি যে ডিসটেন্স কোনো অতিক্রম করে নাই 0, ভার্টিক্যাল ডিরেকশনের যে ফোর্স, মানে ভার্টিক্যাল ডিরেকশনের যে ভেলোসিটি সেটা এখানে নিলাম, টাইম নিলাম, ভার্টিক্যাল ডিরেকশন অ্যাক্সিলারেশন যেহেতু নিচের দিকে কাজ করছে এই জন্য নেগেটিভ, টাইমটা বসালাম, আলটিমেটলি এই যে হাইট H ইকুয়াল টু হচ্ছে 1.81 ফিট পেয়ে গেলাম। VA-Y টা যদি এখন ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি এট Y, এ পয়েন্টে যদি ভার্টিক্যাল কম্পোনেন্ট এই যে যখন এটা হিট করতেছে তাহলে কত ভার্টিক্যাল ভেলোসিটি নিয়ে এটা হিট করতেছে সেটাও পেতে পারি আমি এই যে এই ইকুয়েশন ইউজ করে VA-Y ইকুয়াল টু V0 প্লাস টি এসি টি নট ওয়াই। এখানে এসি মানে কত, এই যে 32.2 ফিট পার স্কয়ার সেকেন্ড বা 9.81 মিটার পার স্কয়ার সেকেন্ড। তো এটা আরেকটা এক্সাম্পল দেখে নিলাম আমরা এখানে। সর্বশেষ এক্সাম্পলটা দেখতে চাই আজকের ক্লাসের, এই প্রজেক্টাইলের একইভাবে। The track for this racing event was designed so the riders jump off the slope at 30 degree. এই যে এখানে দেখো এরকম এই যে যে রাইডার, এখানে ফিগারে দেখা মুশকিল হয়ে যাচ্ছে হয়তো, বাট আশা করি বুঝতে পারো। ইনি আসলে যে এইখানে র্যাম্প দিয়ে উঠে এখানে যেরকম জাম্প করে গিয়ে একসময় আবার এই গ্রাউন্ডে হিট করবে, যেটা আসলে এই যে গ্রাফিক্যালি এইভাবে দেখানো হচ্ছে রিপ্রেজেন্টেটিভ। তো এই র্যাম্পে সে চলছিল 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আসলে এটা এখানে লিফট করেছে, লিফট করে হাইয়েস্ট একটা পয়েন্টে গিয়ে আবার এই গ্রাউন্ডে মুভ করবে। তো ওই আগের প্রবলেম গুলার মতোই এখানে হচ্ছে। তো কি হচ্ছে দেখো, ফ্রম এ হাইট অফ 1 মিটার, এই যে এই হাইটটুকু কতটুকু 1 মিটার, গ্রাউন্ড থেকে এই হাইট যেখানে সে র্যাম্পটাকে লিফট করে সেই হাইটটা হচ্ছে 1 মিটার। ডিউরিং এ রেস ইট ওয়াজ অবজার্ভ দ্যাট দ্য রাইডার রিমেইনড ইন মিড এয়ার ফর 1.5 সেকেন্ড। তার মানে এই যে এখান থেকে এই জায়গায় আসতে যে সময় লেগেছে সেটা হচ্ছে কত, 1.5 সেকেন্ড। তার মানে টাইম অফ ট্রাভেল টাইম দেওয়া আছে, টাইম অফ ফ্লাইট বা ট্রাভেল টাইম। ডিটারমাইন দ্য স্পিড at which he was traveling off the ramp. Determine the speed at which he was traveling off the ramp. তার মানে র্যাম্প থেকে যখন সেই যে জাস্ট জাম্প করলো আর কি, তখন তার ভেলোসিটি ভিএ কত ছিল, এই যে স্পিড ভিএ এই পয়েন্টে স্পিড কত ছিল সেটা বের করতে হবে, টাইম অফ ট্রাভেল দেওয়া আছে।
অলসো দ্য হরাইজন্টাল ডিস্টেন্স হি ট্রাভেলস বিফোর স্ট্রাইকিং দ্য গ্রাউন্ড, হরাইজন্টালি কতটুকু ডিস্টেন্স অতিক্রম করে, তার মানে এই রেঞ্জ আরো বের করতে হবে। এন্ড দ্য ম্যাক্সিমাম হাইট হি অ্যাটেইনস, এই যে সর্বোচ্চ উচ্চতা এইচ, আমি এই দাগটা না দেই বুঝতে সহজ হবে। সর্বোচ্চ উচ্চতা এই যে দেখো এইচটা, মানে এই যে বি পয়েন্টের রেসপেক্টে যে গ্রাউন্ড আছে সেখান থেকে কত উচ্চতা সে উঠবে, তার মানে এইচটাও নির্ণয় করতে হবে। নেগলেক্ট দ্য সাইজ অফ দ্য বাইক অ্যান্ড রাইডার, মানে এদের সাইজ হিসাব করলে তো আসলে হাইটের কম বেশি হবে আর কি, বা লেন্থের কম বেশি হবে। আমরা এই রাইডার বা বাইক সহ এটাকে একটা পার্টিকেল মনে করব, একটা পয়েন্ট মনে করব। তো বের করতে হলে কি করতে হবে, প্রথমে দেখো টাইম অফ ট্রাভেল যেহেতু দেওয়া আছে, তাহলে এটা ভার্টিক্যাল যে ডিস্টেন্সটা অতিক্রম করলো, আমি যদি এ পয়েন্টটাকে যেখানে রেফারেন্স এক্স এবং ওয়াই অ্যাক্সিস নেই, তাহলে সে বি পয়েন্টে গিয়ে যখন স্ট্রাইক করতেছে তখন শুরু এ পয়েন্ট থেকে বি পয়েন্টের মধ্যে ভার্টিক্যাল ডিস্টেন্স কতটুকু আসলে 1 মিটার, বাট ইকুয়েশনে যখন বসাবো তখন সেটা কত বসাবো, নেগেটিভ, কারণ এ পয়েন্ট থেকে বি পয়েন্টটা দেখো নিচের দিকে। আর ইনিশিয়ালি তার এই যে ওয়াই এ যেটা ওয়াই এই পয়েন্টেই সে ছিল, এ পয়েন্টে, সেখানে আমার রেফারেন্স, তাহলে ওয়াই এর ভ্যালুটা আসলে 0। আর ভি এর ভার্টিক্যাল কম্পোনেন্ট নিব ভি এ সাইন থিটা, এখানে থিটার ভ্যালু দেওয়া আছে 30 ডিগ্রি, তাহলে ভি এ সাইন 30 ডিগ্রি। আর টাইম অফ ট্রাভেল অলরেডি আমার কিন্তু দেওয়া আছে, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি সেটাও জানি, টাইম অফ ট্রাভেল এখানে দেওয়া আছে। তাহলে এখান থেকে ইনিশিয়ালি সে কত ভেলোসিটি নিয়ে এই র্যাম্পটা লিভ করতেছিল সেটা পেয়ে গেলাম 13.4 মিটার পার সেকেন্ড। খুব সিম্পল, কোন ইকুয়েশনটা ইউজ করতে হবে এইটুকু যদি আন্ডারস্ট্যান্ড করতে পারো তাহলে দেখো ক্যালকুলেশন গুলো সহজ। তবে এখানে কেয়ারফুল থাকতে হবে প্রপার সাইন মেনটেন করার জন্য, আমি প্রপারলি সাইন মেনটেন করছি কিনা, না হলে কিন্তু রং রেজাল্ট আসবে। ঠিক আছে, তো রেফারেন্স কোথায় তুমি সিলেক্ট করছো তার, সেখান থেকে আসলে কোন ডিরেকশনে পজিটিভ নিচ্ছ তার উপরে ডিপেন্ড করে অন্য ডিরেকশনে গেলেই সেগুলোকে নেগেটিভ নিতে হবে। আর এখানে যে মাঝখানে রিলেটিভ ডিস্টেন্স, অলওয়েজ রিলেটিভ ডিস্টেন্স, যেমন আমি বললাম তুমি তো বলতে পারো যে স্যার সর্বোচ্চ এই যে এখানে উচ্চতা এইচ অতিক্রম করে আবার সেখানে আসছে, তাহলে সে টোটাল কি এই এইচ ডিস্টেন্স এইচ হাইট অতিক্রম করলো না, এখানে যে ওয়াই বি এর ভ্যালু কি এই এইচ হওয়া উচিত ছিল না, অ্যান্সার ইজ নো। কারণ হচ্ছে আমি এই যে টাইমটা 1.5 সেকেন্ড সেটা কোন সময়ের কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত নিচ্ছি, এর থেকে বি পর্যন্ত, মানে এর থেকে বি তে যে যখন সে হিট করলো তখনই তো এই টাইমটা নিয়েছে, তাহলে আমার এ থেকে বি পয়েন্টের মধ্যকার ডিস্টেন্স, ভার্টিক্যাল ডিস্টেন্স ওয়াই বিটা এখানে নিতে হবে। এবং যদি রেফারেন্স অ্যাক্সিস এর উপরের দিকে পজিটিভ নেই তাহলে এটা নিচের দিকে হলে ডাউনওয়ার্ড নেগেটিভ নিতে হবে। এভাবে আমরা নিয়েছি এখানে। এখন রেঞ্জ নির্ণয় করার জন্য এই যে হরাইজন্টাল ডিরেকশনে আসলে এটার কনস্ট্যান্ট ভেলোসিটি অ্যাক্সিলারেশন নাই, তাহলে সেই ফর্মুলা ইউজ করবে এক্স ইকুয়াল টু এক্স এ প্লাস বিটি। তো টি এ বি এটা তো সেম সময়, আর ভার্টিক্যাল হরাইজন্টাল কম্পোনেন্ট অফ ভি এ ইজ ইকুয়াল টু 13.38 cos 30। এভাবে করে আমরা রেঞ্জটা পেয়ে গেলাম 17.4 মিটার। আমার মনে হয় খুব সহজ। তো এখন যদি বলা হয় আরো একটা অ্যান্সার চাচ্ছে হলো যে কি চাচ্ছে, ম্যাক্সিমাম হাইট হি অ্যাটেইনস। তো এই ম্যাক্সিমাম হাইট যেখানে অ্যাটেইন করেছে সেখানে আমরা জানি তার ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি কি হবে, 0 হবে। তো সেইটা ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি 0 লিখবো, বাট এখানে আমার কি টাইম দেওয়া, টাইমেরটা নিব নাকি এই সর্বোচ্চ উচ্চতায় পৌঁছতে কত টাইম লাগে সেটা কি আমার জানা আছে, নাই, আমি ক্যালকুলেট করে নিতে পারি। এই সলিউশন কিন্তু বিভিন্ন ভাবে করা যায়, কিন্তু দেখো আমার টাইম ওই ক্যালকুলেশনে না গিয়ে আমার যেহেতু এই ডিসপ্লেসমেন্ট গুলো জানা আছে সেখান থেকে আমি সহজেই বের করতে পারি। তো এই যে ভি সি স্কোয়ার, সি পয়েন্টে গিয়ে তার ভেলোসিটি হবে 0। ইনিশিয়ালি তার ভেলোসিটি ছিল যে বি এ ওয়াই ভার্টিক্যাল ডিরেকশনের, আর প্লাস 2ac ইন্টু ওয়াই সি মাইনাস ওয়াই এ। তো আমি এখন ডিস্টেন্স নিব কার মধ্যে, ওয়াই থেকে সি পর্যন্ত, মানে এ থেকে সি পর্যন্ত, সরি, এ থেকে সি পর্যন্ত এই ডিস্টেন্সটা আমি নিচ্ছি। ঠিক আছে, তাহলে এ থেকে সি পর্যন্ত হাইট কতটুকু আসলে দেখো তো, এই যে h-1 মিটার কিনা। সি এর হাইট হচ্ছে, ও না সরি, এ এর হাইট হচ্ছে h-1, এর এ পয়েন্টের হাইট কত আসলে, মানে আমি আমি আবার এইভাবে বলবো যে এ পয়েন্টের হাইট হচ্ছে 0 বেসিক্যালি, এ পয়েন্ট, কারণ আমি এখানে রেফারেন্স পয়েন্ট নিচ্ছি। আর সি পয়েন্টের হাইট কত আসলে, সি পয়েন্টের হাইট হচ্ছে এই যে বেসিক্যালি আমার এ পয়েন্ট থেকে সি পয়েন্টের যে ভার্টিক্যাল ডিস্টেন্স সেটা নিতে হবে, তাহলে সেটা কত হয় h-1, কিন্তু এই টোটাল হাইটটা হচ্ছে h। তাহলে
এই দুইটা এ এবং সি পয়েন্টের মধ্যকার হাইট হচ্ছে আসলে এই যে সি পয়েন্টের যে হাইট h-1 তার থেকে এ পয়েন্টের হাইটের ডিফারেন্স। তো এ পয়েন্টের হাইট রেফারেন্স অ্যাক্সিসের থেকে আসলে 0। তো দেখি আমরা এখানে এই যে y এর জন্য y ইকুয়াল টু হচ্ছে h-1 মিটার, আর y ইকুয়াল টু আসলে এই যে 0। দেখো, তো এখানে বিসি ইকুয়াল টু 0, যেহেতু হাই সর্বোচ্চ পয়েন্ট এটা ভেলোসিটি 0 হবে, সেটা বসালাম। ইনিশিয়াল ভেলোসিটি ওয়াই ডিরেকশনে যা ছিল এখানে তা আসলো। আর এখানে যেহেতু অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করবে, সেটা আসবে সেখান থেকে। তাহলে দেখো সবগুলাই নন, শুধু আননোন হচ্ছে এইচ। আমি এইচ পেয়ে যাব 3.28 মিটার। তো এই সহজ ভাবে আমার মনে হয় এগুলা ক্যালকুলেট করা যায়। এখন যদি বলি ভি পয়েন্টে গিয়ে তার ভার্টিক্যাল ডিরেকশনে ভেলোসিটি কত, হরাইজন্টাল ডিরেকশনে তো এই যে একই ভেলোসিটিতে সে থাকবে সব জায়গাতেই, কিন্তু ভার্টিক্যাল ডিরেকশনে ভেলোসিটি কত সেটা কিন্তু এই যে ভি ওয়াইটা বের করা যায় ভাবে। ঠিক আছে, তো আমার মনে হয় আমরা এখানে শেষ করি। এখানে অনেকগুলো এক্সারসাইজ প্রবলেম দেওয়া আছে, আমার মনে হয় তোমরা দেখলেই বুঝতে পারবা। এই এক্সারসাইজ প্রবলেম গুলো করতে হবে। খুব বেশি কঠিন কিছু হবে না, সহজই হবে আশা করি, তোমরা দেখে নিও। তো আজকের ক্লাস এ পর্যন্তই, ভালো থেকো।